প্যারালাল সিমটম, তার মানে বাংলা হলো সমান্তরাল লক্ষণ। তার মানে কোনো একটি লক্ষণের অবস্থা বা লক্ষণের তীব্রতা যদি বাড়ে, সাথে সাথে তার আরেক অংশের সেই প্রতিক্রিয়া অবস্থা বা তীব্রতা সমান তালে বাড়তে থাকে। তার মানে সমান্তরালে দুইটি লক্ষণ একজনে যদি বাড়ে, আরেকজনও সাথে সাথে বাড়তে থাকে। কত সুন্দর লক্ষণ! কারে আমি বুঝাবো এই জিনিসটাই আমি বুঝতে পারি না। তার মানে প্যারালাল সিমটমটা যে কত সুন্দর লক্ষণ, কারণ প্যারালাল সিমটমের ভিতরে লুকিয়ে আছে আপনার কি বলে পিকিউলিয়ার সিমটম, তারপরে আমাদের কনকমিডেন্স সিমটম, যেটা তার মানে মূল্যবান যে লক্ষণগুলো, স্ট্রাইকিং সিমটম, তারপর আমাদের চারিত্রিক যে লক্ষণগুলো বলা হয়, চারিত্রিক মূল যে লক্ষণ, চারিত্রিক লক্ষণ আমরা বুঝি ঔষধের সমস্ত লক্ষণই চারিত্রিক লক্ষণ, আদৌ না। চারিত্রিক লক্ষণ হলো সেই সমস্ত লক্ষণ যা ঔষধের নিজস্ব বৈশিষ্ট্য সৃষ্টি করে। ঔষধের নিজস্ব ভেষজের গুণগত যে বৈশিষ্ট্য ঔষধের পরিচয় দেয় বা ভেষজের পরিচয় দেয়, সেটা হলো চারিত্রিক লক্ষণ। এটা সম্পর্কে আরেকদিন আমি পড়াবো। তাহলে সেই লক্ষণগুলো প্রকাশ পায় হলো আমার এই প্যারালাল সিমটমের ভিতরে। তার মানে কোনো কিছুর প্রতিক্রিয়া সৃষ্টি হলে, কোনো একটি লক্ষণকে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলে তার সাথে তার সহযোগী বা কনকমিডেন্সের একটা অংশ থাকে, সেও সমান তালে তীব্র হতে থাকে বা প্রতিক্রিয়া সৃষ্টি, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বা সমমানের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার মানে হলো আমার দুটো লক্ষণ, এই লক্ষণটা যদি বাড়ে, সাথে সাথে এও বাড়ে, এই লক্ষণটা বাড়ে, এও বাড়ে, সমান্তরালে দুটো লক্ষণ বেড়ে যায়। এই লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এবং ওই 2 in 1, একের ভিতরে দুই, একটা লক্ষণের ভিতরে আমি দুটো ঔষধ লক্ষণ পেয়ে যাচ্ছি। সচরাচর অনেক ঔষধে এই লক্ষণ পাওয়া যায় না, অনেক ঔষধে এই লক্ষণ নেই। তাহলে যেহেতু কম সংখ্যক ঔষধে পাওয়া যায়, সেইটাই তো আমার দরকার, কারণ সেইখানে আমি একক মেডিসিন আসতে আমার সুবিধা হয়। কিন্তু একটা লক্ষণ যদি অসংখ্য ঔষধের ভিতরে থাকে, সেখানে আমার ঔষধ নির্বাচন করতে খুব কঠিন হয়। ঠিক আছে, এই জন্য দেখবেন হ্যানিম্যান 153 নম্বর সূত্রে বলেছেন পিকিউলিয়ার সিমটম, স্ট্রাইকিং সিমটম, এগুলোর মূল্য, রেয়ার সিমটম। কেন এইগুলোর কথা এত বারবার উনি বলেছেন? ফিলোসফিতে তো বারবার বলেছেন, কেন সাহেব বলেছেন। তাহলে কেন এগুলো হবে? কারণ এইগুলো দিয়ে একক ঔষধে আসতে সুবিধা হয়, কারণ এর সাথে অনেক ঔষধের পরিচয় নেই। যেমন আমাদের রেয়ার সিমটম সবচেয়ে মূল্যবান, অর্গানন অনুযায়ী সবচেয়ে মূল্যবান হলো আমার রেয়ার সিমটম বা বিরল লক্ষণ। কাকে বলে? যে সমস্ত লক্ষণ সচরাচর পাওয়া যায় না, কালে বদ্রে কখনো কখনো কোনো ঔষধে বা কোনো রোগীর ভিতরে পাওয়া যায়, সেই লক্ষণকে রেয়ার সিমটম বা বিরল লক্ষণ বলে। তাহলে বিরল লক্ষণ কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম শ্রেণীর একেবারে প্রথম বলে বসিয়েছেন উনি। কারণ রেয়ার সিমটম বলেছি কালে বদ্রে কখনো পাওয়া যায় ঔষধে, যদি পাওয়া যায় তাহলে সে নিশ্চিত ঔষধ। এটা অন্য মেডিসিনের ভিতরে নাই, অন্যের ভিতরে নাই, আমি একজনই পেয়েছি। যেমন ফুলের গন্ধে মূর্ছা যায়, আমার গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডের মেডিসিন। আমার ফসফরাস সম্ভবত সেকেন্ড গ্রেডের মেডিসিন। আমার তীব্র ফুলের গন্ধে মূর্ছা যায় ইগনেশিয়া বিশেষ করে তামাকের গন্ধ সহ্য করতে পারে না, তীব্র গন্ধ সহ্য করতে পারে না, এই ঘটনাগুলো হয়। তাহলে দেখেন আমাকে কিন্তু অল্প কয়েকটা মেডিসিনের ভিতরে সীমাবদ্ধ করেছে, এবং এটা বিরল, কারণ এটা আমি সমস্ত রোগীর ভিতরে মানে সমস্ত মানুষ ফুল নিয়ে নাকে দেয় শোকে, আরও ফুলের গ্রান দিলেই আস্তে মূর্ছা যায়, সেন্সলেস হয়ে যায়। তাহলে এটা হলো আমার রেয়ার সিমটম বা বিরল সিস্টেম। এটা এরকম একটা দুটো লক্ষণ পেলে আমার আর বিভিন্ন মেডিসিনে আমার সাথে হয় না, আমি নিশ্চিত ঔষধ নির্বাচন করে আসতে পারি। তারপরে আছে পিকিউলিয়ার সিমটম, সেকেন্ড মানের উনি বলেছেন। ওনার প্রথম হলো রেয়ার সিমটম উল্লেখ করেছেন, তারপরে হলো পিকিউলিয়ার সিমটম। পিকিউলিয়ার সিমটমের মূল্য আমাদের সবচেয়ে বেশি, কারণ রেয়ার মূল্য বেশি, কিন্তু রেয়ার সবসময় যেহেতু পাওয়া যায় না, যদি আমি না পাই তাহলে আমার তো কাজ সারতে হবে, তাহলে আমি নির্ভর করবো কার পরে? পিকিউলিয়ার সিমটমের পরে, কারণ এর আমার পাওয়া যাবেই। তার মানে অদ্ভুত লক্ষণ। আচ্ছা, রেয়ারটা একটু আবার বলে আসি গোড়ার থেকে। রেয়ার বা বিরল কীভাবে চিনব? আমাদের শীতের সিজনে আমরা বাঙালিরা জানি, প্রায় দেখি যে অতিথি পাখি
বা বিরল প্রজাতির পাখি শিকার করা অপরাধ, আইনত দণ্ডনীয়। এখন শীতের সময় সাইবেরিয়ার থেকে যে পাখিগুলো এসে আমাদের লেগে পড়ে বা বিলে পড়ে, এই পাখি আমাদের দেশের পাখির সাথে মেলে? আমরাই বলি, যদি জিজ্ঞেস করে, সন্তানরা জিজ্ঞেস করে বা একজন বন্ধু জিজ্ঞেস, এই পাখিটার নাম কি? ওর নাম জানি না, বিরল প্রজাতির। তাহলে আমি চিনে ফেলছি সব পাখিদের ভিতর থেকে এটা একটা বিরল প্রজাতির। তাহলে আমার লক্ষণটাও যখন ওরকম আসবে, সেটাও আমরা খুব সহজে চিনতে পারবো না, এটা সচরাচর এটা দেখা যায় না, এইটা অমুক মেডিসিনে আছে, এই বিরলটা অমুক মেডিসিনে আছে, ওই বিরলটা অমুক মেডিসিনে আছে। যদি পেয়ে বসি তাহলে আমার একক মেডিসিনে আসার জন্য আমার খুব সহায়ক হয় আমার বিরল লক্ষণ বা সিমটম। তারপরে আছে আমাদের পিকিউলিয়ার সিমটম। পিকিউলিয়ার সিমটমের মূল সংজ্ঞাটা হওয়া উচিত এরকম, তার মানে যে অবস্থায় বা যে রোগে বা যে ধাতুতে যে লক্ষণ আসার কথা, সেই লক্ষণ না এসে যদি তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য প্রকাশ করে কিছু, সেটা হলো আমার পিকিউলিয়ার সিমটম বা অদ্ভুত লক্ষণ। যেমন আমি এখন লেকচার টেবিলে আছি, আমি এখন আপনাদের ছাড় সবার, এখন এই লেকচার টেবিলে যখন আসছি, এই টেবিলটা অনুযায়ী আমার গেট আপটা একটা মিনিমাম একটা বৈশিষ্ট্য থাকতে হবে বা সামঞ্জস্যতা থাকতে হবে। কিন্তু এখন এইটার না থেকে আমার গায়ে যদি একটা লাল শার্ট থাকতো, একটা লাল জুতো থাকতো, একটা লাল সানগ্লাস, এই দিনের ভিতরে এই ছায়ার ভিতরে একটা লাল সানগ্লাস পরা থাকতো, সেইটাকে এভাবে উঠাই দিলাম। একটা ক্যাপ থাকতো বিভিন্ন মাল্টি কালারের, সেইটাকে ঘুরিয়ে দিয়ে এভাবে দিয়ে এখানে লেকচার টেবিলে আসতাম, কেমন লাগতো? অদ্ভুত লাগতো। কারণ এই টেবিল অনুযায়ী ওটা মানায় না, বেমানান, এটার সাথে যায় না। অতএব আপনারাই বলতে দেন হাই পিকিউলিয়ার বা পিকিউলিয়ার স্যার, তার মানে অদ্ভুত অদ্ভুত আচরণ হয়ে যেত, অদ্ভুত সাজসজ্জা হয়ে যেত। তার মানে সামঞ্জস্য থাকতে হবে। তাহলে আমার যে রোগটা আসবে বা যে রোগটা তাকে অ্যাটাক করেছে, তার সাথে সামঞ্জস্য কতগুলো লক্ষণ থাকবে। যদি ওইখানে ব্যতিক্রম কিছু এসে বসে, সেই লক্ষণটা তখন হয়ে যাবে অদ্ভুত লক্ষণ বা পিকিউলিয়ার সিমটম। যেমন একটা রোগী এসে বলল, স্যার আমার এই কয়দিন পর্যন্ত গলায় ব্যথা। এখন গলা ব্যথায় অসংখ্য ঔষধ আছে। এখন রোগীটাকে যদি বলি আপনি কিসে উপশম হন, আরাম পান বা কিসে বাড়ে, আমাদের যে মোডালিটির প্রশ্ন আছে সেখান থেকে প্রশ্ন করলাম। উনি বলল, স্যার যদি আমি তরল কোনো কিছু খেতে পারি না, খেলেই গলা ব্যথা বাড়ে। একটু পানি খেতে পারি না, একটু শরবত খেতে পারি না, একটু ফলের রস খেতে পারি না, গেলতেই পারি না, প্রচণ্ড ব্যথা বাড়ে। তাহলে উপশম কিসে হয়? পেশা শক্ত কিছু গিললে একটু আরাম পাই। হলো কথাটা? উল্টে গেল না? কি নিয়ম ছিল? গলা ব্যথায় নিয়ম ছিল হলো, আসা উচিত ছিল গলা ব্যথায় তরল জিনিস খেতে পারবে, শক্ত জিনিস খেতে পারবে না। কিন্তু এইখানে রোগী এসে বলল, গলা ব্যথায় আমি তরল কিছু খেতে পারি না, শক্ত জিনিস খেলে আরাম বোধ করি। কি পিকিউলিয়ার! ঔষধ ইগনেশিয়া অমারা, একদম নির্দেশ করে দিয়েছে ইগনেশিয়া। তাহলে আমার সঠিক মূল্যবান সেই তারকা খচিত সন্ধ্যা তারাটাকে আমি পেয়ে গেছি, লক্ষ কোটি তারার ভিতরে সন্ধ্যা তারাটা আমি পেয়ে গেছি, অতএব আমার ঔষধ ইগনেশিয়া। আরও একটা উদাহরণ দেই। এক রোগী এসে বলল, স্যার আমার না পালসের সমস্যা। আচ্ছা, এবার মোডালিটি থেকে প্রশ্ন করেন, আপনার ব্যথা কিসে বাড়ে, কিসে কমে, কখন বাড়ে কখন কমে? সে বলল, স্যার সারা দিনে কোনো অসুবিধা হয় না, হাঁটাহাঁটি করি, এত পরিশ্রম করি, কাজ করি, কোনো রক্তক্ষরণ নাই, ব্যথা নাই। রাত্রে বিছানায় যেই বিশ্রাম নেই, এই রক্তক্ষরণ এবং ব্যথা শুরু হয়। কি পিকিউলিয়ার হয়ে গেল? কারণ পাইলসের কথা ছিল তুমি নড়াচড়া করতে পারবে না, ওঠা বসা করতে পারবে না, কাজ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, দৌড়দৌড়ি করতে পারবে না, তাহলে তোমার বেড়ে যাবে। এটা ছিল স্বাভাবিক। এই স্বাভাবিক লক্ষণের কোনো মূল্য নেই। আপনি খাতা ধরে কেস টেকিং করে করে ভরে ফেলান, কোনো লাভ হবে না, কারণ ওটা স্বাভাবিক, ওর চরিত্রই, পাইলসের চরিত্রই ওইটা। আপনার রোগীকে ইন্ডিভিজুয়ালিটি কীভাবে দিল? ইন্ডিভিজুয়ালিটি দিল, আমার পাইলসে বিশ্রামে গেলে রক্তস্রাব বৃদ্ধি পায় আর চলাচলে পরিশ্রমে উপশম হয়। কি উল্টে গেল না? এইটা আমাটাকে ইন্ডিভিজুয়ালিটি আলাদা করে দিল। এই অংশটুকু আপনার ধরতে হবে। বোঝা গেল পিকিউলিয়ার উদাহরণ। আরও একটা দিতে পারে, এটাও ইগনেশিয়া ঔষধ।
ইগনেশিয়ার আরও একটা পিকিউলিয়ার লক্ষণ বলি, কাশি। এখন কাশিতে আপনি কি যত পরিশ্রম করবেন, হাঁটবেন, বাড়ির কাজ করবেন, তখন বাড়বে। বিশ্রামে নীরবে থাকলে তখন ওইটা কমে যাবে। ইগনেশিয়া কি করেছে, যে সারাদিন কাজকর্ম করি, কাশি নাই, রাত্রে যে যখন এই বিছানে শুতে যাই তখনই কাশি শুরু হয়ে যায়। পিকিউলিয়ার সিমটম। আপনি এরপরে নির্ভর করতে পারেন। অসংখ্য লক্ষণ, অগণিত লক্ষণের চেয়ে একটা লক্ষণের মূল্য অনেক বেশি। মিনিস্টার, আপনাদের রাস্টক্স, সবচেয়ে সেরা লক্ষণ হলো এই পিকিউলিয়ার একটা লক্ষণ লুকিয়ে আছে। কি সেই লক্ষণটা? সেটা হলো হাত পা প্রচুর চাবায় কামড়ায় ব্যথা। তো চাবায় কামড়ায় ব্যথা, তাহলে কাজ করিস না, বসে থাক, হাঁটাহাঁটি করিস না, স্বাভাবিক লক্ষণ, কোনো মূল্য নেই। রাস্টক্স এসে বলছে না, বিশ্রামে গেলেই আমার বৃদ্ধি হয়, আমি হাঁটাহাঁটি করলে এবং ব্যথার উপরে যদি চাপ দিই, টিপ দিই, কিলাকিলি করি, তাহলে আরাম পাই। এই ব্যথায় তো ছুতে দেবে না, ব্যথায় ছুতে দেবে না, এটা ছিল স্বাভাবিক লক্ষণ। রাস্টক্স বলতেছে আমার পাড়াইয়ে দে, চাবাইয়ে দে, কিলাইয়ে দে, তাহলে আরাম পাচ্ছি। কে ব্যথায় মারলে আর আরাম পাবে না? ব্যথা বাড়ার কথা ছিল। পিকিউলিয়ার লক্ষণ। তাইলে আপনারা ঔষধ যখন পড়বেন, এই হীরামণি মুক্ত এবং এই তারকা খচিত মানে সন্ধ্যা তারা, এইগুলোর উপরে মার্কিং করে ফেলেন বিভিন্ন কালে দিয়ে, সুন্দর সুন্দর করে এগুলো বাছাই করার চেষ্টা করেন। এখন বাছাই করতে গেলে কি করতে হবে? আপনার এইগুলো চিনতে হবে, কে রেয়ার সিমটম, কে পিকিউলিয়ার সিমটম, কে স্ট্রাইকিং সিমটম, তারপরে কে আপনার রেয়ার সিমটম, এগুলো সব চিনতে হবে। যদি এগুলো না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে সবসময় বলি যে আপনি একটা ডিসি অফিসে গেলেন, যে ডিসি সাহেবের কাছে আমার খুব জরুরি কাজ, এই দরখাস্তটা নিয়ে। অ্যান্ড ডিসি অফিসে উকিটুকি দিয়ে আপনি কখনো যান নাই, অচেনা মানুষ, অদক্ষ মানুষ, অনভিজ্ঞ মানুষ। এখন দেখলেন ডিসি অফিসের দরজায় একজন সাফারি টাফারি পরা খুব সুন্দর এক ভদ্রলোক বসে আছে, পিএস। উকিটুকি দিয়ে দেখলেন ওই পাশে একজন গেঞ্জি পরা একটা লোক আছে। না, আমাদের অনেক ডিসি সাহেবরা অফিস বাসা কাছাকাছি করে, অনেক সময় এই ধরনের ট্রাউজার পরেও যান দ্রুত, নৌকে তো সার্বক্ষণিক অফিস। না, আপনি চিন্তা করলেন না, ওই বেটা গেঞ্জি গেঞ্জি পরা, টি শার্ট পরা, ও বেটা না মনে হয়, এই কমপ্লিট বেটা মনে হয় ডিসি। ভুল হয়ে যাবে, কাজ হবে হবে না। তাহলে লক্ষণকে আপনার চিনতে হবে। এটা আমরা চিনি না। আমরা করি কি, মোটা দাগের কোন জিনিসটা আছে কি বুঝি, মনে হচ্ছে এটা মোটা দাগের। কি মোটা দাগের? বেলেডোনা, তীব্র ব্যথা। আর তীব্র ব্যথার বহুত মেডিসিন আছে। বেলেডোনার নিদর্শন কি? বেলেডোনার প্রকৃতি বা তার নেচার হলো, সে হঠাৎ আসবে, প্রচণ্ড তীব্রতায় দ্রুত উঠে যাবে এবং হঠাৎ যাওয়ার সময়ও হঠাৎ যাবে। বেরাইনিয়া কী করবে? বেরাইনিয়ার ব্যথা কি বেলেডোনার চেয়ে কম নাকি? কিন্তু সে হবে কি, ধীরে ধীরে আক্রমণ করবে। তাহলে খেলাটা হলো এখানে আমাদের, যে লক্ষণের নিজস্ব অলঙ্করণ কি, যা দিয়ে আমি আলাদা বা স্বতন্ত্র করে ফেলব। এই জন্য আমি বলি, হোমিওপ্যাথির ভিতরে সবচেয়ে সেরা শব্দ হলো ইন্ডিভিজুয়ালিটি। এই শব্দটাকে যদি বুঝতে পারেন, এই শব্দটাকে যদি বাছাই করে আসতে পারেন, তাহলে আপনি সাকসেস। সবচেয়ে সেরা শব্দ বলেছি, এইটাকে চিনতে হবে আপনাদের। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা পড়ে যাচ্ছি প্যারালাল সিমটম। প্যারালাল সিমটম মানে কি? সমান্তরাল লক্ষণ। একটা গান আছে না, রেল লাইন বহে সমান্তরাল। রেল লাইন যদি সমান্তরাল থেকে একটা লাইন একটু বেঁকা হয়ে যায়, তাহলে ওইখানে চাকাটা পড়ে দিয়ে ট্রেন পড়ে গেছে, বগি পড়ে গেছে। আর সমান্তরালে থাকলে রেল দৌড়াতেই থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের এরকম একটা সমান্তরাল লক্ষণ আছে। তার মানে এই চাকা যেদিকে যতটা গতিতে চলবে, ট্রেনের পরের চাকা বা গাড়ির পরের চাকাও তো সমান্তরালেই দৌড়াবে। তাহলে আমি দুই চাকার ইতিহাস পাচ্ছি। তাহলে আমাদের সমান্তরাল লক্ষণ হলো এমন একটি লক্ষণ, যে লক্ষণের অবস্থা বা তীব্রতা যত বাড়বে, সাথে সাথে ওর সাথে সংশ্লিষ্ট আরেকটা লক্ষণ, সে ওই সমান তীব্রতায় বাড়বে। এ যদি তীব্রতা কমিয়ে দেয়, এর তীব্রতাও কমিয়ে দেবে। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তার মানে দুইটি লক্ষণ, সংজ্ঞাটা হবে দুইটি লক্ষণ একযোগে একই অনুপাতে বাড়ে বা কমে। কি বলেছি? দুইটি লক্ষণ একই যোগে একই অনুপাতে হয় বাড়ে না হয় কমে, সেই লক্ষণটাই হলো আমাদের প্যারালাল সিমটম। ঠিক আছে? আচ্ছা, এই প্যারালাল সিমটমের গুরুত্ব কী কী, কী কী কাজে আমাদের লাগবে
কি কি কাজে আমরা গুরুত্বটা ব্যবহার করব। তার মানে এই একই ব্যথা অনেক রোগের মধ্যে হতে পারে। আমরা জানি যে একটা ব্যথা অনেক রোগের মধ্যে হতে পারে। বাত ব্যথা হতে পারে, পরিশ্রমজনিত এক ধরনের ব্যথা হতে পারে, এক ধরনের বা এক জাতীয় ব্যথা। একটা উদাহরণ দিচ্ছি আমরা ব্যথা দিয়া, শুধু ব্যথা না, প্যারালাইসিস সিনড্রোম সব জায়গায় শুধু ব্যথায় ধরে রাখেন না, আমি উদাহরণ দিচ্ছি। তার মানে এক ব্যথা বা একই ব্যথা অনেক রোগীর মধ্যে এখানে হতে পারে, কিন্তু যত ব্যথা তত শীত এইটা সবার ভিতরে হবে না। আমি বললাম কারণ তোমাদের সবাই ব্যথার রোগী, হ্যাঁ আপনি ব্যথার বিশেষজ্ঞ ডাক্তার, আমরা তো ব্যথার রোগী আসছি সব। এখন যদি আমি কমনভাবে যদি এক ঔষধ দিই, যে আমি খুব বড় ডাক্তার হয়ে গেছি, ও ব্যথার হয় আমার ঔষধ দিলেই হয়, বেলেডোনা বা বেরাইনিয়া বা ডালকামারা বা আর্নিকা বা গুয়েকাম, অসংখ্য মেডিসিন আছে, আমি দিয়ে খুব সফল হয়েছি। নো, প্রত্যেকের জায়গাটা ধরতে হবে। তার মানে একজন বলল, স্যার আমার ব্যথাটা না কেমন জানি একটা কেমন কেমন, কীরকম? স্যার আমার ব্যথা বাড়লেই শীত বাড়ে, প্রচণ্ড ঠান্ডা লাগে। এই যে এইখান থেকে যত ব্যথা তত শীত, তার মানে ব্যথার সাথে শীতের একটা সম্পর্ক, এবং ব্যথা বাড়লে শীত বাড়ে। যত রাগ তত রোগ, বা যত রোগ তত রাগ। কি সুন্দর মেডিসিন, ক্যামোমিলের লক্ষণ। যত রোগ তত রাগ, যত রাগ তত রোগ বাড়তে থাকে। তার মানে রাগ বাড়লেই তার রোগ বেড়ে যাবে, আবার রোগ বাড়লেও তার রাগ বাড়বে। কি সুন্দর লক্ষণ। আবার কি অন্য অন্য কিছু খুঁজতে হয় নাকি? জাতের লক্ষণ একটা দুটো তিনটা চারটা পাঁচটা পেলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমার কী হবে? আমার ইন্ডিভিজুয়ালিটি যে কথাটা বললাম, আমার এই প্যারালাল সিমটম ইন্ডিভিজুয়ালিটি নির্বাচন করতে বিশেষ সহায়ক, কথাটা মনে রাখবেন। আপনাদের ওখানে দেয়া আছে, শীট যে দিয়েছি, ওই শীটের ভিতরে প্রথম সংজ্ঞা দিয়েছি, উদাহরণ দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, গুরুত্ব দিয়েছি, এবং তারপরে উদাহরণে টেনে নিয়ে আসছি। 50টা উদাহরণ দিয়েছি। আমরা সেই 50টা উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে কি হবে? আমার রোগীর যে ইন্ডিভিজুয়ালিটি কথাটা বলেছি, এবং বলেছি হোমিওপ্যাথির সবচেয়ে সেরা শব্দটা হলো ইন্ডিভিজুয়ালিটি। সেই ইন্ডিভিজুয়ালিটি নির্বাচন করতে, নির্ধারণ করতে আপনার প্রথম শ্রেণী সহায়ক, অন্যতম সহায়ক হবে আমার এই প্যারালাল সিমটম। আর কি করবে প্যারালাল সিমটম? এক ঔষধ থেকে বা এক ঔষধ থেকে আর এক ঔষধের মধ্যে যে পার্থক্যটা কি। আমার ব্যথায় অসংখ্য ঔষধ এসে জড়ো হয়েছে আমার মগজের ভিতরে। আমার রোগী বলল ব্যথা, অসংখ্য ঔষধ এসে জড়ো হয়েছে। কি দেবো? বেলেডোনা দিতে পারি, ডালকামারা দিতে পারি, রাস্টক্স দিতে পারি, ম্যাকফস দিতে পারি, কলোসিন দিতে পারি, তারপর গুয়েকাম দিতে পারি। অসংখ্য মেডিসিন আছে, এতগুলো মেডিসিন এসে মাথায় জড়ো হয়েছে আমার। তাহলে এখন আমার কি করতে হবে? পার্থক্য করতে হবে যে আমার ম্যাকফস এবং কলোসিন, তোমার কোনটার ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? সাদৃশ্য আছে, ব্যথার পরে কাজ করো, বন্ধু, একই গোত্রের, তোমাদের ভিতরে পার্থক্যটা কি? এই পার্থক্য যিনি সবচেয়ে করতে পারবেন, এক ঔষধ থেকে আর এক ঔষধের পার্থক্য, তিনি হবেন সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার। সাদৃশ্য করাটা কোনো কঠিন কিছু না, পার্থক্য করাটা খুব কঠিন। যে হ্যাঁ ব্যথার এতগুলো ঔষধ আছে, আমি 5টা ঔষধের নাম জানি, 10টা ঔষধের নাম জানি, কোনো লাভ হবে না, খুব বড় কিছু পারেন না আপনি। আপনি যখন পার্থক্য করতে পারবেন যে আমি ম্যাগনেসিয়া ফস কখন দেব, কোন বৈশিষ্ট্যের পরে দেব, কলোসিন কখন দেব, ম্যাকফস কখন দেব, আর্নিকা কখন দেব, রাস্ট্রাস কখন দেব, এই জায়গাটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি ডাক্তার। তাহলে কি হলো? রোগী বলল আমার ব্যথা যদি চেপে দেই এবং ব্যথারে কিলাকিলি করি তাহলে ব্যথাটা আরাম পায়। আপনি রাস্টক্সে যাবেন, আপনাকে পথ নির্দেশ করে দিয়েছে। ইন্ডিকেটিং সিমটম বলে এটাকে, ইন্ডিকেটিং সিমটম, নির্দেশক লক্ষণ। আপনাকে ইন্ডিকেট করে দিয়েছে তুমি রাস্টক্সে যাও। এই নির্দেশক লক্ষণটা বের করতে হবে। ইন্ডিকেটিং সিমটম জাস্ট এরকম হওয়া উচিত আমাদের ম্যাটেরিয়া মেডিকায়, কিন্তু নেই, কেউ লেখেন নাই এখন পর্যন্ত। ইন্ডিকেটিং সিমটমের পিছনে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া উচিত। তার মানে প্রবল ব্যথা, ওই পর্যন্ত ছেড়ে দিয়েছে। এবার একটা তীর দেন, ওইখানে তীর দিয়ে বলেন যে চাপে টিপে উপশম, ব্র্যাকেটে যাই লেখেন ইন্ডিকেটিং, তাহলে আমাদের ছেলেমেয়েদের বুঝতে সুবিধা হবে। এটা যদি দেয়া যায় যে আমাকে নিশ্চিত করে দিয়েছে, নির্দেশ করে দিয়েছে। জ্বর, জ্বর তো হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের, শত শত ঔষধের। চোখ মুখ রক্তিমাবা হয়ে ওঠে এবং প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তাহলে প্রবল জ্বর, তাহলে প্রবল জ্বর, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, নির্দেশ করে দিয়েছে বেলেডোনা, বেলেডোনায় যাও।
প্রচণ্ড জ্বর, চোখ মুখ রক্তিমাবা, বেলেডোনাকে নির্দেশ করে দিয়েছে। প্রচণ্ড জ্বর, রোগীর এক গাল ফ্যাকাশে আর এক গাল লাল। কি সুন্দর খেলা, এক গাল একই মানুষের, এই একটা গাল এই একটা গাল, একটা ফ্যাকাশে হয়ে গেছে একটা লাল হয়ে গেছে। ইন্ডিকেটিং সিমটম, পিকিউলিয়ার সিমটম, রেয়ার সিমটম, যা বলেন, এটা সচরাচর সব জায়গায় পাবো না। ওই ঔষধ কিন্তু বলে দিয়েছে পুরনো ছাত্রী ক্যামোমিলা। তো দেখেন লক্ষণ কোন জায়গায় আমাদের শিখতে হবে, কোনটুকু বুঝতে হবে, কোনটুকু নিতে হবে। খালি বই পড়লাম আর করে ফেলাইলাম যে আজকে 5টা ঔষধ পড়ে ফেলাইছি, কোনো লাভ নেই। ঔষধ পড়েন, ওই ঔষধের হীরামণি মুক্তাটুকু সন্ধান করে নিয়ে আসেন জহরির মতো বা ডুবুরির মতো। যিনি প্রকৃত ডুবুরি তিনি ডুব দিয়ে সমুদ্রে সব ঝিনুক তুলে আনেন না, টোকা দিয়ে বোঝেন এইটাই মুক্তা ফর্ম করেছে, সেইটা ব্যাগের ভিতরে ঢুকায়। সারা ডুব দিয়ে 5টা 7টা ঝিনুক নিয়ে আসে, দেখে খুঁজে দেখে ওর ভিতরে। আর যদি সমস্ত ঝিনুক তুলে নিয়ে আসতো তাহলে ঝিনুকের বংশপাতই থাকতো না। তা আমরা হোমিওপ্যাথরা হয়ে গেছি ওরকম, লক্ষণ পাই না, জানি না, রোগী পাইলেই মার বেলেডোনা, প্রথমে অ্যাকোনাইট মার, তারপরে বেলেডোনা, তারপর বেরোয়নি। এইবার জটিলতার সৃষ্টি হয়ে এবার কয় আপনার হোমিওপ্যাথিতে কাজ হবে না, খুব কঠিন জ্বর, এবারে সিজনে যে জ্বর আইছে করোনার পরে, এ জ্বরের মা বাপ নাই, অ্যালোপ্যাথি দেখান দিয়েছে, নিজের হোমিওপ্যাথির নিজে কলঙ্কিত করে দিয়েছে। তাহলে এই জিনিসটা যেন আমরা না করি। তাহলে প্যারালাল সিমটমের আরও কতগুলো গুরুত্ব আছে। তার মানে এক ঔষধ থেকে আর ঔষধে পার্থক্য করার জন্য আমাদের খুব সুন্দর একটা পয়েন্ট হলো আমাদের প্যারালাল সিমটম কেস টেকিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে আমার এই প্যারালাল সিমটম। কেস টেকিংয়ের ক্ষেত্রে, কেস টেকিং বোঝেন তো সবাই, রোগীর যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করার পদ্ধতিকে আমরা কেস টেকিং বলি। এই কেস টেকিং আমার অ্যানালাইসিসের ব্যাপার আছে, যে আমি যে তুললাম এবার আমি অ্যানালাইসিস করে দেখবো এই লক্ষণ আছে কোন জায়গায় কোন জায়গায়, সেগুলো আলাদা আলাদা বাছাই করতে হবে, বাছাই করে এক পাশে নিতে হবে, নিয়ে তারের রেপার্টরি করতে হবে যে এই লক্ষণটার পরে কয়টা ঔষধ আছে রেপার্টরির, সেই কটা নিতে হবে। এইবার আবার বিশ্লেষণ করতে হবে ম্যাটেরিয়া মেডিকা দিয়া, যে এই ঔষধটা আসছে তার ম্যাটেরিয়া মেডিকা কী বলে, কি বলেছে, দিয়ে তারপরে সঠিক ঔষধ নির্বাচন করতে হবে। সূত্র আছে, ওই আন্দাজে আসলো আর আমার মন কইলো বেলেডোনা হবে নাকি, আমার মন বললো বেরাই হবে নাকি, এর যুক্তি আছে, অঙ্ক আছে, ম্যাথমেটিক্সের সূত্র। আচ্ছা, এই লক্ষণের সাথে আরেকটি লক্ষণের জীবন্ত সম্পর্ক, এটাও একটা গুরুত্ব। তার মানে আমার প্যারালাল সিমটম একটার সাথে আরেকটা সম্পর্ক যেন একেবারে সেই অরিজিনাল জুটি, সুখী জুটি। তার মানে এই আমাদের গত রোজায়, এই রোজার আগের রোজায় সম্ভবত 17, 18, 20 রোজা দিকে তোমাদের বলেছিলাম গল্পটা, যারা চেম্বারে থাকো, যে আমাদের ওপরে একটা অসাধারণ ঘটনা ঘটে গেছে। আমাদের এই যে অচিন্তলায় যে আপনারা নামাজ পড়তে গেলেন না, ওর সামনে দোকান ছিল। এবার ইয়াং স্বামী স্ত্রী, খুব বেশি বয়স্ক না, মানে 30, 40 ছুঁইছে, 40 ছুঁই মনে এরকম হবে, 38, 40 ছুঁই হবে। ভোর রাত্রে মারা গেল স্ত্রী। এবার সবাই রোজা রোজা রেখে দাপন টাপন দিয়ে আসরের সময়, আসর বাদ, ওখানে জানাজা হলো, দাপন দিল, দাপন দিয়ে স্বামীটা ঘরে আসলো, ঠিক মাগরিবের আজানের আগে আগে স্বামীটা মারা গেল। একে বলে দাম্পত্য। তার মানে প্যারালালের মতো, তুমি মরে গেছো সেই ব্যথায় আমিও তোমার সাথে গমন করেছি। এটা 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 অবশ্য নেই, এটা কমন ঘটনা নয়, এটা আমাদের ওই আনকমন বা আমাদের সেই রেয়ার সিমটমের মতো, কালে বদ্রে দেখা যায়। ঠিক আছে, সে কালে বদ্রের মতো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্যারালাল সিমটমের গুরুত্বটাও মোটামুটি বুঝে ফেলেছি, যে প্যারালাল সিমটম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আমার কেস টেকিংয়ের থেকে শুরু করে আমার সব কিছুতে, এবং লক্ষণের মূল্যায়নের থেকে। কারণ প্যারালাল সিমটমের ভিতরে আপনি খুঁজে পাবেন পিকিউলিয়ার অবস্থাটা খুঁজে পাবেন, আপনি খুঁজে পাবেন স্ট্রাইকিং সিমটমটা খুঁজে পাবেন, আপনি কনকমিডেন্সটা সৃষ্টি পাবেন, আপনি আরও অনেক কিছু এখানে যত প্রকার গুণ আছে এর ভিতরে খুঁজে পাবেন। এই লক্ষণটার ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যাবে প্যারালালের ভিতরে। সবচেয়ে ঘটনা হলো প্যারালালের ভিতরে আমি যেটা বেশি পাবো, যে 1-এর ভিতরে 2, এই যেটা 2 in 1 বলেছি, এই জিনিসটা আমরা খুঁজে পাবো। তাহলে প্যারালাল সিমটম আপনাদের যে শিট দিয়েছে, শিটের ভিতরে ওখানে 50টা লক্ষণ আছে। এখানে মনে হয় ডবল, একটা না দুটো না তিনটা জানি এরকম চলে আসছে, আমরা ওগুলো আর বাছাই করার সময় পাই নাই। প্যারালাল সিমটম আমরা দুজন মানুষের সকালের আমরা যে কম্পেয়ার কি অপোজিট পেয়ার, ওখানে দুজন লোক নিয়েছিলাম, যেহেতু পেয়ার করতে গেলে দুজন লাগবে। পেয়ার বোঝেন তো, জোড়া বা জুটি, এটা জানেন সবাই, যারা টাস খেলে বা বিশেষ করে জুয়া খেলে টাসের ভিতরে, এদের কাছে এটা খুব পরিচিত। তার মানে
জুয়া খেলার ভিতরে টাসের ভিতরে যে তিনটা টাস পায়, তিনটা শকায় কেউ তিনটা পায়, ওর ভিতরে যদি দুটো সাহেব এসে যায় বা দুইটা তিন আসলো, ওই দুইটা তিন দিয়ে বা তিনটা তিন পেলে তো কথা নেই, সে সবচেয়ে সেরা। ওই তিনটা তিনরে ভাঙতে হলে একজন আর চারটে তিন পেতে হবে, তো সেগুলোর কপালে অনেকেরই জোটে না, ওই এক লিটে জোটে না, পরের লিটে যদি হয়টাই। তাহলে ওই অনেক সময় ওরা বলে যে আমার কাছে সাহেবের পেয়ার, তার মানে দুটো সাহেব আছে আমার কাছে, তার মানে সে পকেটে দিয়ে টাকা খেলতে ইচ্ছে মতো খেলতে পারে, ধরতে পারে যে আমার হাতে জিনিস এসে গেছে, ও দিয়ে সে অনেক কিছু কামাই করে নিতে পারে। তাই পেয়ার শব্দটা ওখানে বেশি। যাই হোক, পেয়ার মানে হলো জুটি বা জোড়া। আমাদের এরকম লক্ষণের জোর আছে, জোড়ায় জোড়ায় লক্ষণ আছে, একজন বেড়ে গেলে আর একজন বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এই পেয়ার লক্ষণের ভিতরে দুজনার সহায়তা নেব। প্রথম 25টা বলবে ডাক্তার জয়নব খাতুন, আর শেষের 25টা বলবে আমাদের মুনতাহা। তাহলে আমরা শুরু করি। নাম্বার 1, যত কান্না তত শান্তি। দ্য মোর দ্য উইপিং দ্য মোর দ্য রিলিফ। কি বলেছে? যত কান্না তত শান্তি। হওয়া উচিত নয়, ব্যতিক্রমী। অতএব দেখেন, আপনাদের ব্র্যাকেটে দেওয়া আছে পিকিউলিয়ার, ব্র্যাকেটে লিখে দিয়েছি পিকিউলিয়ার। আমাদের ম্যাথমেটিক এইভাবে সৃষ্টি হওয়া উচিত, যে লক্ষণটা কি লক্ষণ, তার নামটা। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসে তারা কি বুঝবে নাকি পিকিউলিয়ার আনকমন কি? পাশ করে গেছে যেগুলো, বুড়ো হয়ে গেছে সেগুলো নেই, বোঝে না, এই সন্ধান পায় নাই, তাহলে এরা বুঝবে কী করে? তাহলে আমার ম্যাটেরিয়ামেটিকটা এমনভাবে রচনা হওয়া উচিত, প্রত্যেকটা লক্ষণের মাথায় যে একটু ব্র্যাকেটে বলে দিতে অসুবিধা কি, যে এটা পিকিউলিয়ার সিমটম, এটা স্ট্রাইকিং সিমটম, এটা রেয়ার সিমটম। খুব ক্ষতি হয়ে যায় লেখকের বা এসে পাবলিশারের, কোনো বইয়ে নেই। আল্লাহ যদি বাঁচান, হ্যানিম্যান আশ্রম থেকে যে বইটা যাবে তার নির্দেশনা এখানে থাকবে, ঠিক আছে? সেটা আপনাদের থাকবে। এবং হোমিওপ্যাথির জন্য নতুন কিছু সৃষ্টি হবে, এখানে বলে দিয়েছি। আমাদের হোমিওপ্যাথি হ্যানিম্যান আশ্রমের স্লোগানটা দেখেছেন, হ্যানিম্যান আশ্রম হোমিওপ্যাথির নতুন মাত্রা। কেন আমরা জটিলতায় ফেলে রাখবো? কেন ফেলে রাখবো? যুগ পরিবর্তন হচ্ছে। আগে যে জিনিস বড় রেডিও শুনতো বাক্স দিয়া, তারপরে আসলে টেলিভিশন বাক্স দিয়া, আর সেই জিনিস এখন আমার হাতে, মুঠোয়, পকেটে, এবং সেখানে ক্যামেরা ঢুকেছে ওর ভিতরে, ক্যামেরা আলাদা ছিল, ওখানে ঢুকেছে, রেডিও ঢুকেছে, টেলিভিশন ঢুকেছে, সব ঢুকেছে আমার ওর ভিতরে। আমার হোমিওপ্যাথি কেন সেই পড়ে থাকবে আগের আমলে? আমার অসুবিধাটা কি? আমি তো লক্ষণ লিখেই যাচ্ছি, ম্যাথমেটিক লিখেই যাচ্ছি, সেখানে আমার পিকুলিয়ার লক্ষণটা উল্লেখ করে দিতে অসুবিধাটা কি? আমার রেয়ার সিমটমটা বলে দিতে অসুবিধাটা কি? আমার স্ট্রাইকিং সিমটম কথাটা লিখে দিতে অসুবিধাটা কি? যাই হোক, আপনারা ইনশাল্লাহ অপেক্ষা করেন, আপনারা সহায়তা করলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমার ও কি বলেছে? প্রথম, যত কান্না তত শান্তি, তার মানে ও কেঁদে শান্তি পায়। এই মাঝখানে আমরা মনে হয় মাস 3-4 আগে না কত মাস আগে চেম্বারে যারা আছে একটা রোগী দেখেছিলাম, বাচ্চা সার্বক্ষণিক কাঁদতে থাকে, স্কুলে পড়ে, স্কুল বন্ধ হয়ে গেছে তার, বড় ছেলে 4 না 5-এ পড়ে, সারা দিন কাঁদতে থাকে, কোনো কারণই খুঁজে বের করতে যায় না। তাকে দেখানো হয়েছে, ব্রেনের ডাক্তার দেখানো হয়েছে, মেন্টালের ডাক্তার, সাইকিয়াট্রিক দেখানো হয়েছে, ঘুমের ঔষধ দেয়, খাইয়ে পড়ে থাকে, সজাগ হয়ে আবার কান্না। লাস্টে সেই লোকের বাচ্চাটার ইতিহাস খুঁজতে খুঁজতে অনেক সময় লাগছিল কেস টেকিং, যে কোথায় ট্রিগার পয়েন্টটা, কোথায় কেন হয়েছে। তারপরে বলার পরে লাস্টে খুঁজে বের করলাম যে বাবা তুমি কেন কাঁদো, কারণটা কি, চাহিদাটা কি, কোন জায়গার থেকে উৎপত্তি? তা বললো আমার একটা ভয়, যদি আমাদের দরজার সিটকানি বাহির থেকে কেউ আটকে দেয়, খেলাটা দেখেন, এই জন্য সে কাঁদে। তার সবসময় মনের ভিতরে ভয় ঢুকেছে যে আমরা ঘরের ভিতরে আছি, বাহির থেকে যদি কেউ সিটকানি দিয়ে দেয় তাহলে ওরা কী করবে। এই চেম্বারে যারা আছে মনে আছে বাচ্চাটার ওয়ানলি ওয়ান ডোজ, সেকেন্ডবার আসছিল, কিন্তু অন্য কিছু অসুবিধা ছিল, সেই জন্য ওষুধ দিয়েছি, সেই ওয়ান ডোজ এসে ভালো হয়েছে, বাচ্চার কাঁদেও না আর সেই ভয়ও নেই। তাহলে হোমিওপ্যাথি যদি জায়গাটা আপনি বুঝতে পারেন, এখন যদি কান্না প্রচুর কাঁদে তাহলে তো প্রথমেই আনতে হবে সরিনাম, আনতে হবে আমাদের ইগনেশিয়া, আনতে হবে আমাদের জেলাপাজ, আনতে হবে আমাদের লাইকোপোডিয়াম, ওই রাত্রে কাঁদে দিনে কাঁদে এরকম দিয়ে আনতে হবে ইগনেশিয়া, এই দিয়ে হোমিওপ্যাথি হয় না। আপনার জানতে হবে ওর কারণটা কি কান্নার। এখন ও কাঁদে আটক হওয়ার জন্য, আর যে ছেলে নতুন নবজাতক 2 মাস বয়স, সেও কি মনে করবে নি সিটকানি আটকায়, যিনি আমি কান্দি কতক্ষণ? আর ওর বাপে যদি কান্দে, সে কি ওই সিটকানি ব্যথা কানবে না পেটে ব্যথা কানবে? ও তো কানবে ওই যে স্কুল জীবনে যা হারাই আসছে ওই জন্য কানবে, ডিসঅ্যাপয়েন্টেড লাভ বা সাইলেন্ট গ্রিফের জন্য কাঁদবে। আর ওর মা যদি কাঁদে তাহলে বুঝতে হবে যে ম্যাচিং হয় না বা পিছনে কোনো ইতিহাস আছে, তাহলে কান্নার কারণটা বুঝতে হবে না? তা চোখের জল দেখলেই
বোঝা যাবে না যে পালসিটিলা মারিয়ে কেঁদে দিয়েছে। এই চোখের জলের মূল্য বুঝতে হবে যে এইটা কি তার প্রেমিকারে পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে, না অপমানের জন্য কাঁদছে, নাকি পুরস্কৃত হওয়ার জন্য কেঁদেছে। পুরস্কারে আমরা দেখি না, এই যে বিভিন্ন লাখ সুন্দরী, অমুক সুন্দরী, বিশ্ব সুন্দরী পুরস্কার টুরস্কার হয়, অথবা যে বিশ্ব ট্রফি নেয়, বিশ্ব ক্রিকেটের, ফুটবলের, আমরা দেখি যখন ট্রফিটা দেয় তখন সে কেঁদে দেয় ক্যাপ্টেন। কি ট্রফিটার ওজনে কাঁদে না? আবেগ। আমাদের লাইকোপোডিয়ামকে আপনি প্রশংসা করেন, 2 চোখ বয়ে পানি আসবে, সে কাঁদে আবেগে। ইগনিশিয়া কাঁদে পুরনো দুঃখ নিয়ে। পালসেটিলা কাঁদে আমারে যথাযোগ্যতা দেওয়া হয়নি। তাহলে প্রত্যেকটা জায়গার এক একটা কান্নার একটা জায়গা আছে, সেই জায়গাটা ধরতে হবে। শুধু ওই চোখের পানি তো একই ইতিহাস, ওটা যদি দেখবেন স্থূল, ওটা হলো কমন। এর ভিতরের কজেশনটা করে বের করেন কি কারণে কাঁদছে। যাই হোক, তাহলে আমার এই ডাক্তার কি বলল, যত কাঁদি তত শান্তি পাই, উল্টো লক্ষণ হয়ে গেল। পিকিউলিয়ার ঔষধ হলো পালসেটিলা, ইগনেশিয়া, স্টাফিসেগ্রিয়া, নেট্রামিউর, ক্যামোমিলা ইত্যাদি ঔষধগুলো আমাদের এখানে লুকিয়ে আছে। যত কাঁদে তত আরাম পায়, অত আরাম পাইলে পালসেটিলা তো একটু বেশি করেই কাঁদবে। কেঁদে আমি ওই যে আপনাদের আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। এই দুঃখ বিলাসী, সেই দুঃখ বিলাসী সে তো কাঁদে আরাম পাচ্ছে, স্মৃতিচারণ করে আরাম পাচ্ছে। এই জন্য সে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। তার মানে সারাদিনে আমি খুব কাঁদতে পারি নাই, স্মৃতিচারণ করতে পারি নাই, পুরনো ইতিহাস নিয়ে, সেই সাইলেন্ট গ্রিপ নিয়ে বা ডিসঅ্যাপয়েন্টেড লাভ নিয়ে আমি খুব কাঁদতে পারি নাই। সারাদিনের কাজে ছিলাম, সন্ধ্যা হলে একটু নিরিবিলি হব, যখন নিরিবিলি হব তখন ব্যথাগুলোকে আনিয়ে সব পূজা করে আমি আবার, পূজা মানে এখানে কি বুঝেছে, স্মৃতিচারণ, আবার স্মৃতিগুলোকে তুলে তুলে আনবো। সেই স্কুল জীবনে কোন জায়গায় বসেছিলাম, বকুলতলা, খেয়াঘাট, কি বলেছিল চৌধুরী বাড়ির সামনে বসে, ওই দিনও হাত ধরে কি বলেছিল, ওই দিন বকুলমালা দেওয়ার পর কি বলেছিল, সেগুলো সব তুলে এনে আমি আনন্দ পাবো। এটা হলো পূজা। দে আমি আবার একটু কাঁদবো। সমান সমান দুঃখ বিলাসী, দুঃখকে নিয়ে বিলাস করে। এই দুঃখ বিলাসের কয়টা মেডিসিন আছে, আমাদের সেই মেডিসিনগুলো এরকম তালিকা করে নিতে হবে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ডালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। আহা কি শখ! হ্যাঁ, আমাকে যদি পোড়াতে ভালো লাগে তাহলে আরো ব্যথা দাও, আরো আগুন জ্বালো, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, কারণ তোমাকে আমি এতটা ভালোবেসেছি। আমি প্রতিবাদ করবো না, প্রতিবাদ করলে যদি তুমি ছুটে যাও, তুমি দূরে যাও, অতএব আমি তুমি যা বলো সব সহ্য করে নেব, সব সহনীয় করে নেব, আমি কিছু বলবো না, তোমার যা খুশি করে নাও। তোমার যাবার বেলায় আমার স্মৃতির কথা তুলব না, মন যদি ভেঙে যায় যাক, কিছু বলবো না। কি এই মেয়েই তো গাইছিল মনে হয় ঔষধ পড়ানোর সময়, পালসেটিলা পড়ানোর সময়, ওরে দিয়ে গাওয়াইছিলাম না? হ্যাঁ, তো মনে নেই কেন? তার মানে কি, তুমি যেই যাবার বেলায় আমি কিছু বলবো না, আমি কিছু তুলবো না, দাবিও তুলবো না, কারণ তুমি ফিরে আসো, তোমাকে আমি ভালোবেসেছি, তুমি যাই করো না কেন আমি সব কিছু মেনে নিয়েছি। ঔষধ তো এইখানে নির্বাচন হয়ে যায়। এই জন্য দেখবেন আমার এই মেন্টাল কেসগুলো নেই, জটিল কেসগুলো নেই, আমি রোগীকে লাস্টে যে একটা প্রশ্ন করি, আপনার পছন্দের 3টা গান বা একটা গানের কথা বলেন, কারণ আমার সহায়ক হয়। কেন সেই গানটা পুষে রাখে? আমি যদি এই মানুষের ভিতর থেকে হঠাৎ করে এখানে বলি, আমাদের খায়ের সাহেব, প্রফেসর সাহেবরে বলি যে খায়ের সাহেব আপনার সবচেয়ে পছন্দের জীবনের গানটা, যৌবনে থেকে আরম্ভ করে এই পর্যন্ত গানটা সবচেয়ে বেশি শুনেছে, সেই গানটা বলেন। কারণ খায়ের সাহেব ওই গানটাই গাইলো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে। তাহলে বুঝতে হবে খায়ের সাহেবের ভিতরে দুঃখ লুকিয়ে আছে, সাইলেন্ট গ্রিপ একটা আছে। তার মানে কেন এত কিছু রেখে সে এই গানটার পরে, তা ওই গানটার ভিতরে কি আছে? আমার সকল দুঃখের, দুঃখকে ব্র্যাকেট করেন, প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার সকল দুঃখের, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, ব্যথাকে ব্র্যাকেট করেন। তাহলে এই রোগীর ভিতরে কি আছে? ব্যথা আছে, দুঃখ আছে। তো দুঃখ আছে বলে ব্যথা আছে, যোগসূত্র আছে। এবার আমারও একটা এরকম যোগসূত্রওয়ালা একটা ঔষধ নির্বাচন করতে হবে। এখন এই ব্যথায় যদি করেন তাহলে ওই ব্যথায় আমি বেলেডোনা দিই, হ্যাঁ, আর দুঃখের জন্য ইগনেশিয়া ধরে ছেড়ে দিই, কাজ হবে এই ব্যথায় সেই ব্যথা? হ্যাঁ, কখনোই হবে না। তাহলে আমাদের জায়গায় আসতে হবে। তাহলে যাই হোক, তাহলে সে যত কাঁদে
তত সে শান্তি পায়। তো ক্যামোমিলা যদি বাচ্চা একটু ঘ্যান গান করে, সরিনামের বাচ্চা যদি একটু ঘ্যান গান করে, সরিনামের বাচ্চা কান্দে বলো অপুষ্টির জন্য এবং সমস্যার জন্য, জন্মের পরের থেকে ঢেটা করে রাত্রে। তাহলে আমাদের এই যত কান্না তত শান্তি, ঔষধ হলো পালসেটিলা, ঔষধ হলো ইগনেশিয়া, ঔষধ হলো স্টাফিসেগ্রিয়া, ঔষধ হলো নেট্রামিউর, ঔষধ হলো ক্যামোমিলা। তবে ক্যামোমিলা দুঃখে কান্দে না, ক্যামোমিলা কাঁদে রাগে। রাগের পর কাঁদে না মানুষ, ও কাঁদে টোটান কি এই কাজটা করতে পারলি অমুক করলি, অথবা এই কাঁদে যে সকালে ঝগড়া করে গেলাম চাবি নিয়ে বা খাবার নিয়ে বা অমুক নিয়ে, শালা তুই চলে গেছে অফিস করো এখন শান্তিতে। এত সুন্দর একটা সেন্টেন্স আমার এখন মনে পড়ছে, ওই সময় মনে ছিল না। এই দুঃখেও কাঁদবে, মানে এইটা দিয়ে যদি আর একটা অ্যাটাক করতে পারতো তাহলে একটু ভালো লাগতো, এইটা তো পারি না। এই দুঃখেও কাঁদে, যাচ ব্রেনটাই কাজ করে না। সময়কালে আমার এই সেন্টেন্সটা মনে পড়লো না কেন, এই দুঃখেও সে কেঁদে দিবে। আর ইগনেশিয়া কানবে, পালসেটিলা কানবে, আহারে ওই বেটারে আমি চেতাইলাম কেন, আমি তো এই কথা না বললেও পারতাম। বেটা কিন্তু অন্যায় করছে, ও একটু ছোটো অন্যায় করছে, কথাটার প্রেক্ষিতে হয়েছে, এই কথাটা না বললেই তো ভালো ছিল, আমি এই কথাটা কেন বললাম, আমিই দোষী। সে এইখান থেকে কাঁদবে কতক্ষণ, আহারে আমি কেন বেটারে আঘাত দিলাম। তা দেখেন দুজনার ইন্ডিভিজুয়ালিটি কীভাবে আলাদা হয়ে যায়। বুঝতে পারছেন হোমিওপ্যাথির গভীরতা? সবাই বুঝতে পারছেন না? ঘুম আসে এই শেষ গরমে। আচ্ছা আমরা দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টা কি আছে? যত খুশি তত উত্তেজনা, দ্য মোর দ্য জয়, দ্য মোর দ্য এক্সাইটমেন্ট। তার মানে যত খুশি হয় তত তার উত্তেজনা বাড়ে। আমাদের কফিয়া প্রধান ঔষধ, আমাদের নাক্সবম, আমাদের সালফার, আমাদের ল্যাকেসিস, আমাদের ফসফরাস, ঠিক আছে, এরা এরকম একেবারে বেসামাল হয়ে যায়, উত্তেজনায় বেসামাল হয়ে যায়। কী করছি আর কী করছি এই হিসাবটা থাকে না খুশির উত্তেজনায়। তাহলে ঔষধ কী হবে? আমাদের কফিয়া আছে, নাক্সবম আছে, সালফার আছে, ল্যাকেসিস আছে, ফসফরাস আছে, এই ঔষধগুলো কভার করে। 3 নম্বরটা কি আছে? যত অশান্তি তত ঘুম, দ্য মোর দ্য আনরেস্ট, দ্য মোর দ্য স্লিপ। এখানেও কফিয়া প্রথম, এখানেও কফিয়া, জেলসিমিয়াম, এখানেও নাক্সবম আছে, এখানে স্টামোনিয়াম আছে, এখানেও ফসফরাস আছে, প্রায় সাদৃশ্যপূর্ণ ঔষধ। 4 নম্বরে কি আছে? যত কান্না তত প্রশান্তি, দ্য মোর দ্য উইপিং, দ্য মোর দ্য রিলিফ। মানে যত কাঁদবে তত প্রশান্তি। প্রথম লক্ষণের লাগে মিলে গেছে নাকি? ও মিলে গেছে। তাহলে পালসেটিলা, ক্যামোমিলা, ইগনেশিয়া, নেট্রামিউর এবং স্টাফিসেগ্রিয়া। 5 নম্বরে কি আছে? যত জ্বর তত তন্দ্রা, মোর ফেভার, মোর ড্রাউজিনেস। সুন্দর লক্ষণ। যত জ্বর তত নিদ্রা বা তন্দ্রা, মানে জ্বরের প্রকোপ যত বাড়তে থাকবে তত গভীর ঘুমের দিকে যাবে। নিয়ম ছিল কি? জ্বর এত তীব্রতা হলে সে ঘুমাতে পারবে না, অস্থিরতা বেড়ে যাবে। আরে যত জ্বর বেড়ে যাচ্ছে ততই সে ঘুমাচ্ছে। আমার জেলসিমিয়াম প্রথম ঔষধ, আমার ওপিয়াম, আমার ব্যাপটেশিয়া, আমার নাক্স মস্কেটা, এটা কিন্তু নাক্স বম না, নাক্স মস্কেটা একটা ঔষধ আছে, ফেলে রেখেছি, অত্যন্ত সুন্দর ঔষধ, আমরা ফেলে রাখি। তারপরে আছে আমার অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, এটা এই লক্ষণটা আছে। পরবর্তী নাম্বার 6, যত সান্ত্বনা তত কান্না, দ্য মোর দ্য কনসোলেশন, দ্য মোর দ্য উইপিং। এটাও কিন্তু পিকুলিয়ার। সান্ত্বনা দিলে আপনি শান্ত হবেন, যে আমার একজনের সান্ত্বনা দিচ্ছে অন্তত আমাকে বুঝছে, কিন্তু যত সান্ত্বনা দিবে তত তার কান্না বেড়ে যাবে। আমাদের পালসেটিলার হু হু করে কেঁদে ওঠে, যা ছিল আগুন তার চেয়ে কান্নার আগুন আরও বেড়ে যাবে। তার মানে পালসেটিলা আছে, ইগনেশিয়া আছে, নেট্রামিউর আছে, সিপিয়া আছে এবং ফসফরাস। পরবর্তী নাম্বার 7, যত সান্ত্বনা তত খারাপ, দ্য মোর দ্য কনসোলেশন, দ্য ওর্স দ্য কমপ্লেন্টস। সুন্দর লক্ষণ। আমাদের নেট্রামিউর, সিপিয়া, ইগনেশিয়া, আমাদের অরামমেট, স্টাফিসেগ্রিয়া, এই লক্ষণগুলো যা দেখবেন, প্রায় দেখবেন কয়েকটা মেডিসিনের ভিতরে সব ঘুরপাক খাচ্ছে। কালকের ওনাদের ফার্স্ট ইয়ারের নাইটে ক্লাসের সময় এক ভদ্রলোক প্রশ্ন করেছিল, স্যার একজন ডাক্তার হতে গেলে কতগুলো মেডিসিন আয়ত্ত করতে হবে? তা আমি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম, আমি বলেছিলাম আমার উত্তরটা তো আপনারা গ্রহণ করবেন না, কারণ প্রশ্নটা হবে কিছুটা বাস্তববাদী তো অবশ্যই, কিন্তু অগ্রহণযোগ্য মনে হবে প্রথম। লাস্টে আমি দেখিয়ে দিয়েছি কেন গ্রহণযোগ্য হতে হবে। তার মানে আপনি যদি সাধারণ কোয়াক ডাক্তার হন, ওই গ্রাম গায়ে পিটাই ফাটাই ডাক্তার হন, তাহলে আপনার ঔষধের সংখ্যা কমপক্ষে 200, কারণ আপনি তো অন্ধকারে হাত রাবেন, ওই 1 লাইন 2 লাইন পড়বেন, মনে পড়বে, অনেক ওষুধ কিনেই থাকবেন, মনেও পড়বে, আবার রোগীরও দিতে থাকবেন। আবার রোগী ফেল করবে তখন এসে দেবেন, ফেল করবে আবার দিতে হবে, আবার ফেল করলে আবার দিতে হবে, আপনার তো ওষুধের সংখ্যা অনেক লাগবে।
আর যারা মধ্যম শ্রেণীর ডাক্তার হবেন তাদের বলছিলাম যে 100-150 মেডিসিন হলে হয়। যদি খুব ভালো ডাক্তার হন, খুব ভালো, তখন বলেছিলাম যে 50টা মেডিসিনে অনেক কিছু কভার করে নিয়ে আসবে। কিসে জানো? কারণ খুব বড় ডাক্তার হলে আপনি মেডিসিন ব্যবহারটা শিখবেন, আপনার মিসিং হবে না। এক মেডিসিন আপনি বুঝবেন, এটা পাওয়ার বাড়াতে হবে পরবর্তীতে, তখন আর অন্ধকারে সাঁতরাতে হয় না। 2 নম্বরে হলো আপনি যখন খুব বড় না ডাক্তার হবেন, তখন আপনার কাছে বিশেষ বিশেষ কিছু শ্রেণীর কিছু কিছু রোগী আসবে। নিশ্চয়ই ডাক্তার SK বাওয়ালি সাহেবের কাছে পাতলা পায়খানার রোগী যায় না 3000 টাকা ভিজিট দিয়ে গেছে। আমি ওনাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, এই ছেলেমেয়েরা জানে চেম্বারে আমার এখানে 10-12টা এখানে কাজ করে, এ আছে আমার চেম্বারে এখন নাইট আজ পর্যন্ত উঠাতে পারিনি। তাহলে আমার ওষুধের সংখ্যা কম লাগছে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ডাক্তার যদি আপনি খুব বড় ডাক্তার হন, তখন অল্প সংখ্যক ওষুধের ভিতরে আপনি অনেক কিছু শিখে যাবেন, ব্যবহারটা শিখে যাবেন। তার মানে দক্ষ শুটার তার গুলি কিন্তু বেশি লাগে না, আর অদক্ষ শুটারের অসংখ্য গুলি লাগবে। কেন মারলো, লাগলো না, ওটা গেল আরেকদিকে গেল। দক্ষ শুটার কিন্তু টার্গেট করে একদম জায়গায় জায়গায় লেগে দেবে, তার কয়েকটা গুলিতে এসে 10 জন সৈন্য ফেলাই দিবে। আর অদক্ষ 1000 গুলি দিয়েও 10টা সৈন্য ফেলাতে পারবে না। এর চেয়ে আর ভালো উদাহরণ আমার কাছে নেই। আচ্ছা, আমরা 7 নম্বরে গেছি। 8 নম্বর, যত রাগ তত ঘাম, দ্য মোর দ্য অ্যাঙ্গার দ্য মোর দ্য সুইট। এটা স্ট্রাইকিং সিমটম, ঠিক আছে? তার মানে আপনার একটু কি বলা যায়, অসংগতিপূর্ণ বা দৃষ্টিনন্দন লক্ষণ বলা যায়। তার মানে যত কি বলেছে, যত রাগ তত ঘাম। আমরা দেখতে পাচ্ছি রাগ হচ্ছে আর টপ টপ করে ঘাম পড়ছে। আমাদের নাক্সবমের ভিতরে এই ঔষধটা আছে, আমাদের সিপিআর ভিতরে, আমাদের এই সালফারের ভিতরে, নাক্সবমে আছে, সালফারের ভিতরে আছে, ল্যাকেসিসের ভিতরে আছে, মার্কসালের ভিতরে বেশ আছে, ফসফরাসেও আছে। রাগ হলে আস্তে আস্তে ঘামাতে থাকে। পরবর্তী নাম্বার 9, যত বসা তত ব্যথা, দ্য মোর দ্য সিটিং দ্য মোর দ্য পেন। এটাও পিকুলিয়ার সিমটম। তার মানে যতক্ষণ বসে থাকবে তত ব্যথা বাড়তে থাকবে, যত বসে থাকবে তত ব্যথা বাড়তে থাকবে। আমাদের ব্রাইনিয়া আছে, আমাদের রাস্টক্স আছে, আমাদের আর্নিকা আছে, আমাদের নাক্সবাম আছে, আমাদের ক্যালকেরিয়া কার্ভ আছে। এখন ব্রাইনিয়ার কথাটা অনেকেই তুলতে পারেন যে স্যার ব্রাইনিয়া তো বিশ্রামে উপশম, এ রোগী তো বসে আছে। এখানে বলা আছে কি অনেকক্ষণ বসে থাকা। ব্রাইনিয়ার হাত পা মেলে ভাস করে শুয়ে থাকলে বিশ্রামে ব্রাইনিয়া উপশম হয়, কিন্তু ব্রাইনিয়ার রোগীরা কিন্তু বসিয়ে বিশ্রাম নেওয়ালে সেই জায়গায় উপশম হয় না। দেখেন হোমিওপ্যাথি কাকে বলে। এবং আমাদের ম্যাটেরিয়া মেডিকার এবং রেপার্টরির মায়ের প্যাচটা বোঝেন। আপনার সরাসরি লেখা আছে ব্রাইনিয়া ম্যাটেরিয়া মেডিকের ভিতরে বিশ্রামে উপশম। আরে সেই বিশ্রামটা কি বিশ্রাম সেটা বুঝতে হবে। কিভাবে বিশ্রাম নিচ্ছ? তাকে শুয়ে ভাঁজ হয়ে দিতে হবে, কারণ তার প্রত্যেকটার মিউকাস যে মেমব্রেনগুলো আছে এগুলো শুকিয়ে যায়। এই জন্য শুয়ে ভাঁজ হয়ে থাকলে অসুবিধা। তাকে বসিয়ে রাখলে উঠে দেখবেন মাথা ঘুরানো কথাটাও আবার আছে ভালো ম্যাটেরিয়া মেডিকায়, সে উঠে বসলে মাথা ঘুরে। তাহলে বিশ্রামে বসাটা তো বিশ্রাম। এই পার্থক্যটা এইটুকু যদি বুঝে বিশ্লেষণ করে না পড়ে আসতে পারেন, তাহলে কিন্তু হোমিওপ্যাথির সন্ধান পাবেন না। তার মানে ব্রাইনিয়া নিথর বিশ্রামে উপশম, কথাটা এরকম আসতে হবে ম্যাটেরিয়া মেডিকায়। নিথর বিশ্রাম এবং শুয়ে কাত হয়ে এক জায়গায় নিথর বিশ্রাম, নড়াচড়া কথা না। ব্রাইনিয়া নড়াচড়া করলেই তার রোগ বেড়ে যাবে। এই জন্য ব্রাইনিয়ার রোগী ঔষধ খাবা, পানি খাবা, তাহলে একটু উঠে বসবা, তো বারান্দায় বিছান দেবো, ঠিক আছে? তাহলে এই 1 গ্লাস শরবত নিয়ে সেটা খাও, বললাম না খাবো না। এত কথা বলো কেন? কারণ ওই যে টোটাল শরীরের তার জল বিয়োজন ঘটে, শুকিয়ে যায়, মিউকাস ঝিল্লিগুলো সব শুকিয়ে যায়, সেরেব্রাল শুকিয়ে যায়, এই ফুসফুসের লিকুইড শুকিয়ে যায়। এই জন্য ঠোঁট, মুখ, মলদার, পায়খানা সব শক্ত হয়ে যায় না, আছে না লেখা ব্রাইনিয়ায়? এই জন্য বারবার কথা বললে ঝাঁকি লাগে মাথায়। তুমি বারবার কথা বলো, তার মানে খাবো না বলতে গেলে 3 বার ঝাঁকি লাগবে, বললে 1 বার লাগবে। সংক্ষিপ্ত করে হলো এখান থেকে সব কিছু। এইটুক যদি না পড়ে আসতে পারেন, এইটুক যদি না বুঝে আসতে পারেন, তাহলে আমাদের হোমিওপ্যাথির সন্ধান পাবো না আমরা। 9 হয়ে গেছে, তাহলে 10, যত শীত তত ব্যথা, দ্য মোর দ্য কোল্ড দ্য মোর দ্য পেন। যত শীত তত ব্যথা। রাস্টক্স ফার্স্ট মেডিসিন, ডালকামারা, আর্সেনিক, নাস মস্কেটা, ব্রাইনিয়া, এই সমস্ত মেডিসিনগুলো কভার করে দেয়। রাস্টক্সের ভিতরে খুব, এবং ডালকামারা খুব ভালো মেডিসিন। পরবর্তী নম্বর 11, যত ব্যথা তত ভয়, দ্য মোর দ্য পেন দ্য মোর দ্য ফেয়ার।
যত ব্যথা তত তার ভয় বেড়ে যায়। অ্যাকোনাইট, আর্সেনিক, কফিয়া, আমাদের ক্যালকেরিয়ায় আছে, ফসফরাসে আছে, আরও অনেকগুলো মেডিসিন আছে লক্ষণটা। নাম্বার 12, যত ব্যথা তত ঘাম, দ্য মোর দ্য পেইন দ্য মোর দ্য পার্সপিরেশন। যত ব্যথা তত ঘাম। মার্কসল, প্রথম ঔষধ আসে মার্কসল, ক্যামোমিলা, ব্রেট্রাম, ক্যালকেরিয়া, সাইলেশিয়া, এই 5 রত্নকেই ধরে রাখেন। আমি এটা বলেছিলাম আপনাদের আগের কোন ক্লাসে যে প্রত্যেকটা লক্ষণের মিনিমাম 5। এই জন্য আমার দেখবেন কিছু পোস্ট দেওয়া আছে, আপনাদেরও বলেছিলাম আপনারা একটা খাতা তৈরি করেন। খাতা তৈরি করে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে হাত আঁকতেন না, এরকম খাতায় থইয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে একটা হাত আঁকতেন না, এরকম একটা হাত আঁকান। হাত আঁকাইয়ে প্রত্যেক উপরে পেজের একটা পেজ একটাই ব্যবহার করেন। ব্যবহার করে এইভাবে পেজের এখানে হাতটা আঁকাই দিয়ে এখানে উপরে সাবজেক্টটা লেখেন, এই যে যত ব্যথা তত শীত দিয়ে 5 আঙ্গুলে 5টা ঔষধ লিখে রাখেন। প্রত্যেকটা বিষয়ে 5টা, মিনিমাম 5টা। এই 5টা করে শিখতে পারলে এক সময় যাই আপনি 25টায় অটোমেটিক শিখে যাবেন এই 5টা কারণের জন্য। বড় মোটা খাতা বানান, এত বড় ডায়েরি করেন, দিয়ে একটা হাত আঁকাই দিয়ে প্রত্যেকটা এরকম মূল্যবান ঔষধের পরে আঙ্গুলের পরে একটা ঔষধ লিখে যান, যে 5টা রত্ন করাই দিলাম, 5টা আংটি ধরাই দিলাম আমি তোমাকে। আচ্ছা, নাম্বার 13, যত ব্যথা তত শীত, দ্য মোর দ্য পেইন দ্য মোর দ্য কোল্ড। চিলিনেস। এটা স্ট্রাইকিং সিমটম, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাকোনাইট, আমাদের আর্সেনিক, হিপারসালফার, পালসিটিলা, ক্যামোমিলা এবং কলোসিন্থ, এই কয়টা মেডিসিন কভার করে সে। নাম্বার 14, যত জ্বর তত শীত, মোর ফেভার মোর চিল। যত জ্বর তত শীত, স্ট্রাইকিং সিমটম। তার মানে অ্যাকোনাইট, আর্সেনিক, নাক্সবাম, জেলসিমিয়াম এবং আরেকটা ঔষধ আছে আমাদের এবার ব্যবহার হয় বেশি, দেখছেন শুনতেছেন, ইউপ্যাট্রিয়াম পারফো, যেটা আমাদের ওই ইসের জন্য ব্যবহার হয়, হ্যাঁ, ডেঙ্গুর জন্য যারা কমন মেডিসিন বা স্পেসিফিক ব্যবহার করেন এই মেডিসিনটাকে, তাদের ভিতরে এই লক্ষণটা আছে। আচ্ছা, নাম্বার 15, যত ব্যথা তত রাগ, দ্য মোর দ্য পেইন দ্য মোর দ্য অ্যাঙ্গার। যত ব্যথা তত রাগ, এ কথাটা আগে উদাহরণে দিয়ে আসছে ভূমিকায়। ক্যামোমিলা ফার্স্ট, ক্যামোমিলা যত ব্যথা তত রাগ, যত রাগ তত ব্যথা, দুটোই উল্টো দিকেই আছে। তার মানে আমার যত ব্যথা তত রাগের ভিতরে আসবে ক্যামোমিলা, নাক্সবাম, তারপর আমার কলোসিন্থ, কফিয়া, হিপার সালফার। নাম্বার 16, যত কাশি তত প্রসাব পড়ে, দ্য মোর দ্য কফ দ্য মোর দ্য ইনভলন্টারি ইউরিনেশন। তার মানে কাশিতে কাশিতে ধমকে ধমকে ভিজে যায়। আমরা শুধু কোষ্ঠিকামই জানি যে কোষ্ঠিকাম কাশতে কাশতে প্রস্রাব করে দেয়, শুধুমাত্র কোষ্ঠিকাম একাকভাবে স্পেসিফিকভাবে ব্যবহার করেন না। এখানে কাশির সাথে যত কাশি তত প্রস্রাব, ওজু নষ্ট হয়ে যায়, এরকম কাপড় কাশি দিলেই সাথে সাথে 1 ফোঁটা প্রস্রাব চলে আসে। আমার মেডিসিন অগ্রাধিকার রাখে কোষ্ঠিকাম, খুব ভালো কথা, কিন্তু কোষ্ঠিকামের সাথে আমাদের আরও মেডিসিন আছে। এটা পালসিটিলায় আছে, এটা সিপিআই আছে, এটা নেট্রামিউরে আছে, এবং স্কিউলাস যে আমাদের ঔষধটা আছে, যেটা শুধু মলদারের পাইলসের ভিতরে বেঁধে রাখি, তাকেও একটু স্মরণ করার চেষ্টা করেন। যত কাশি তত মাথা ব্যথা, দ্য মোর দ্য কফ দ্য মোর দ্য হেডেক। ব্রাইনিয়া, বেলেডোনা, নাক্সবম, ক্যালিকার্প এবং রিউম্যাক্স। আচ্ছা, নাম্বার 18, যত শোয়া তত কাশি, দ্য মোর দ্য লাইং দ্য মোর দ্য কফ। তার মানে অসামঞ্জস্যপূর্ণ একটা লক্ষণ আছে, যার সামঞ্জস্য নেই, এরকম অসামঞ্জস্যপূর্ণ লক্ষণ। এটা আমাদের হায়োসিয়ামাস, পালসেটিলা, আর্সেনিক, ফসফরাস অ্যান্ড রিউম্যাক্স, এই কয়টা খুব ভালো কভার করে 5-এর ভিতরে। আচ্ছা, নাম্বার 19, যত শব্দ তত মাথা ব্যথা, দ্য মোর দ্য নয়েজ দ্য মোর দ্য হেডেক। স্ট্রাইকিং সিমটম। তার মানে এটা আছে বেলেডোনা, নাক্স, কফিয়া, গোলোনাইন, থেরিডিয়ন, এই সমস্ত মেডিসিন কভার করে। নাম্বার 20, যত লজ্জা তত ঘাম, দ্য মোর দ্য এম্বারেসমেন্ট দ্য মোর দ্য পার্সপিরেশন। তার মানে লজ্জা পেলে ঘাম হয়, কি সুন্দর লক্ষণ। যত লজ্জা পায় তত সে ঘামাতে থাকে। আমাদের সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার্প, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, ব্যারাইটা কার্প,
এইখানে মজাটা শুনবেন। এখানে একটা সংকেত আছে, এখানে সংকেতটা আছে। এখানে যে ঔষধ 5টা বলেছি এর ভিতরে লাইকোপোডিয়াম বাদে আর সব কয়জন একটু বোকাটে এবং ভীরু, এই জন্য ঘামায়। আর লাইকোপোডিয়ামের ঘাম কেন হয়? লজ্জা পেলে। এই লজ্জা পেলে তার ভিতরেও একটা দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা বা নার্ভাসনেস। এই জন্য লাইকোপোডিয়ামকে যদি বলা হয় এই এবার কবিতা পাঠ করবে, ওর জায়গায় আরেকজন আসো, যদি লাইকোপোডিয়াম থাকে ও কাঁপন শুরু হয়ে যাবে, তার আগে বসে ভাইকে পলাই যাবে ও। লাইকোপোডিয়াম স্কুলের এমন কোনো ইভেন্টস নাই স্পোর্টসে বা সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাম দিবে না, সবগুলো নাম দিবে। যে সময় ডাকবে যে 3 নাম্বার পার্টিসিপেট মুনতাহা, মুনতাহা নাই, তার আগেই ভাগছে, যেই দেখছে যে 3 নাম্বার হয়ে গেছে ওই দিক দিয়ে ভেগে চলে যাবে, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দড়ি আইনে যদি কোনো কারণে এখানে উঠিয়ে দেওয়া হয়, একবার বলা শুরু করলে কনফিডেন্স তৈরি হয়ে যায়, তখন সে খুব পারে। তার মানে লাইকোপোডিয়াম কাজ আরম্ভ করার আগে নার্ভাসনেস এসে যায়, পারবো কি পারবো না, হবে কি হবে না, অমুকেও না, দিলে ওনার দক্ষতা দিয়ে ঠিকই উনি উঠে যায়। আচ্ছা, নাম্বার 21। যত গরম তত মাথা ব্যথা, দ্য মোর দ্য হিট দ্য মোর দ্য হেডেক। যত গরম তত মাথা ব্যথা, গোলোনাইন, বেলেডোনা, ল্যাকেসিস, সালফার, নেট্রামিউর। এর ভিতরে আমরা গোলোনাইন, নেট্রামিউরই বেশি ব্যবহার করি, আরও মেডিসিন আছে অনেক। আপনারা সালফারকেও আনবেন, ল্যাকেসিসকেও আনবেন, বেলেডোনার ভিতরেও আনবেন। পরবর্তী নাম্বার। যত গরম তত দুর্বলতা, দ্য মোর দ্য হিট দ্য মোর দ্য উইকনেস। তার মানে যত গরম তত সে দুর্বল হয়ে ক্লান্ত হয়ে আসে। এটা ওই অসামঞ্জস্যপূর্ণ লক্ষণ। এটা আছে আমাদের অ্যান্টিম ক্রুডে আছে, সালফারে আছে, জেলসেমিয়ামে আছে, ল্যাকেসিসে আছে, এবং সেই গরম কাতর পালসেটিলায়ও অবস্থান করে। যত গরম তত ক্লান্তি বা দুর্বলতা। নাম্বার 23। যত গরম তত অস্থিরতা, দ্য মোর দ্য হিট দ্য মোর দ্য রেস্টলেসনেস। যত গরম তত সে অস্থির হয়ে ওঠে। আর্সেনিক, সালফার, ল্যাকেসিস, অ্যাকোনাইট, ম্যাডোরিনাম, এই ওষুধগুলো আমার প্রথম শ্রেণীর মেডিসিন। নাম্বার 24। যত গরম তত চুলকানি, দ্য মোর দ্য হিট দ্য মোর দ্য ইচিং। এটা মোটামুটি কমন লক্ষণ। গরম লাগলে চুলকানির বৈশিষ্ট্য হলো সে বাড়বে। এটার ভিতরে আমাদের সালফার আছে, আমাদের রাস্টক্স আছে, আমাদের মেজোরিনাম আছে, আমাদের সরিনাম আছে, আমাদের গ্রাফাইটিস আছে। এর ভিতরে রাস্টক্স যে কথাটা বলেছি, রাস্টক্স যেহেতু হাইড্রোজিন, এটা আবার গরম লাগলে বাড়ে কেন? সে তো গরমে উপশম, কিন্তু চুলকানিটার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে যায়। কিন্তু রাস্টক্স অন্য অন্য ক্ষেত্রে গরম লাগলে বা গরম দিলে বা সেক দিলে সে আরাম বোধ করে, কিন্তু চুলকানিতে নয়। তাহলে নাম্বার 25। যত ঠান্ডা তত কাশি, দ্য মোর দ্য কোল্ড দ্য মোর দ্য কফ। এটাও সাধারণ লক্ষণ, কারণ ঠান্ডা লাগলে কাশি বাড়বে, যত ঠান্ডা তত কাশি। আমাদের হিপার সালফার, আমাদের ব্রাইনিয়া, ডালকামারা, অ্যাকোনাইট, তারপরে ওই যে একটা ওষুধ বললাম রিউম্যাক্স, এই ওষুধটা কাজ করে হলো এই লক্ষণের পরে। নাম্বার 26। এবং আমাদের প্যারালালের রোগীর অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, নাম্বার 26। যত ঠান্ডা তত শ্বাসকষ্ট, দ্য মোর দ্য কোল্ড দ্য মোর দ্য ডিসপোনিয়া। যত ঠান্ডা তত কাশি, হিপার সালফার, আর্সেনিক, স্পঞ্জিয়া, তারপরে আমাদের স্যাম্বুকাস। এই ওষুধটা আপনারা অনেকেই মনে হয় জানেন না, যে এরকম একটা ঔষধ আছে, খুব সুন্দর ঔষধ, সবাই পড়ে না। হ্যাঁ, স্যাম্বুকাস। তারপরে আছে আমাদের রিউম্যাক্স। স্যাম্বুকাসটা ওষুধটাকে আপনারা আন্ডারলাইন করে নেন, অবহেলায় পড়ে আছে ওষুধটা, খুব ভালো জিনিস। আচ্ছা, তারপরে আমাদের নাম্বার 27। যত ঠান্ডা তত ব্যথা, দ্য মোর দ্য কোল্ড দ্য মোর দ্য পেইন। যত ঠান্ডা তত ব্যথা, হাইড্রোজিনাইট কনস্টিটিউশন। আপনাদের কনস্টিটিউশনের 35টা কনস্টিটিউশন দিয়ে আপনাদের এরকম শিট দিয়েছি। যাই হোক, কনস্টিটিউশনের ভিতরে আমরা দিয়েছি কনস্টিটিউশনের শ্রেণীবিন্যাস, হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন। তার মানে আমাদের রোগীগুলো, যত রোগী আছে তাকে কনস্টিটিউশন দিয়ে ভাগ করতে হবে যে আমার রোগীটা মূলত কোন ধাতুর, এবং প্রত্যেক ধাতুর পরে যদি আপনার 10টা করে ঔষধ জানা থাকে যে এই ধাতুতে আমার এই 10টা ঔষধ, তাহলে মিস হওয়ার কোনো কারণ নেই। কারণ ধাতু আমি সমান সমান বলি ক্ষেত। আপনার কৃষক, আপনার ক্ষেত আছে, এখন কোন ক্ষেতে লাল শাকের বীজ দিবেন, কোনটায় ধানের বীজ দিবেন, কোনটায় পালং শাক দিবেন, কোনটায় তরমুজ দিবেন, কৃষক যদি এই ক্ষেতের মাটি না বোঝে, ফসলের উর্বরতা না বোঝে যে এইটা এই উর্বরতায় এই ফসল হবে, তাহলে বীজ বুনে কোনো লাভ নেই। কুমারকে যদি বলা হয় তুমি বেলে মাটি দিয়ে পাতিল তৈরি করো,
কাজ হবে না, এঁটেল মাটির দরকার। আবার আলু চাষ বাদাম চাষের জন্য দরকার বেলে মাটি। তাহলে ঠিক আমি যখন কৃষক, আমি যখন ডাক্তার, আমারও রোগীর ধাতুটা বুঝতে হবে, রোগীর মাটিটা বুঝতে হবে, তার ক্ষেতটা বুঝতে হবে যে এই ক্ষেতের মাটিটা কীরকম, তার মানে ধাতুটা কীরকম, এই ক্ষেত কী চায়, কোন জাতের মেডিসিন চায়, কোন পরিবারের মেডিসিন চায়, ঠিক সেটাই আমাকে দিতে হবে, না হলে কাজ হবে না। তাহলে এই লক্ষণটার পরে আমার ঔষধ আসবে হিপার সালফার, আর্সেনিক, ডালকামারা, রাস্টক্স এবং নাক্সবম। পরেরটা কি? যত ঠান্ডা তত প্রস্রাব, দ্য মোর দ্য কোল্ড দ্য মোর দ্য ইউরিনেশন। খুব সুন্দর লক্ষণ। প্রচুর রোগী পাবেন জীবনে, প্রচুর। যার শীতকালে তো সারা রাতের ভিতরে 3বার 4বার প্রস্রাব করতে উঠতে হয় বিছানা থেকে, সারা রাত ঘুমাতে পারি না। তার মানে যত ঠান্ডা তত তার প্রস্রাবের বেগ। আমাদের ডালকামারা, রাস্টক্স, কোস্টিকাম, হিপার, ক্যালকেরিয়া। যত নড়াচড়া তত ব্যথা, দ্য মোর দ্য মোশন দ্য মোর দ্য পেইন। যত নড়ে তত ব্যথা বাড়ে। ব্রাইনিয়া, বেলেডোনা, আর্নিকা, ক্যালিকার, কলোসিন্থ। নাম্বার 30। যত নড়াচড়া তত মাথা ঘোরা, দ্য মোর দ্য মোশন দ্য মোর দ্য ভার্টিগো। তার মানে এই ভার্টিগোর ঔষধ, যত নড়বে চড়বে তত বাড়বে। আমরা কোনিয়ামকেই ধরে বসে থাকি, কিন্তু নড়াচড়ায় বা এপাশ ওপাশ, আমাদের কোনিয়াম পড়াশোনা পড়েছেন আপনারা বইয়ে, যে এপাশ থেকে শয়ন করলে মাথা ঘুরানি বাড়ে, এপাশ থেকে ওপাশ করলে আরও বেশি বাড়ে। শুধুমাত্র কোনিয়ামই আমাদের মাথা ঘোরা শুধুমাত্র কোকুল্লসি নয়, আমাদের ব্রাইনিয়া কিন্তু খুব সুন্দর ঔষধ। থেরিডিয়ন আরও ভালো ঔষধ। নাক্সবমও যথেষ্ট অধিকার রাখে। নাম্বার 31। যত নড়াচড়া তত শ্বাসকষ্ট, দ্য মোর দ্য মোশন দ্য মোর দ্য ডিসপোনিয়া। এখানের ঔষধ হলো ব্রাইনিয়া, এখানের ঔষধ হলো আর্সেনিক, স্পঞ্জিয়া, ফসফরাস এবং ক্যালিকার্ভ। নাম্বার 32। যত ক্ষুধা তত বিরক্তি, দ্য মোর দ্য হাঙ্গার দ্য মোর দ্য ইরিটেবিলিটি। যত ক্ষুধা তত বিরক্তি। নাক্স, লাইকোপোডিয়াম, সালফার, সিনা, সিপিয়া। এর ভিতরে সালফারও তো প্রচণ্ড ক্ষুধায় ক্লান্ত হয় এবং ক্ষুধায় তার ইরিটেবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, নাক্সও কম না, লাইকোও কম না, এরা ক্ষুধা সহ্য করতে পারে না। আমাদের অ্যানাকার্ডিয়াম। আচ্ছা, তারপরে 33। যত উপবাস তত মাথা ব্যথা, দ্য মোর দ্য ফাস্টিং দ্য মোর দ্য হেডেক। যত উপবাস তত মাথা ব্যথা। এই রোজার সময় দেখবেন অনেকে বলে ক্ষুধা সহ্য করতে পারি না, বিকাল দিকে মাথা যন্ত্রণা হয়। তার মানে আমাদের ইগনেশিয়া, সিপিয়া, লাইকোপোডিয়াম, সালফার, নাক্সবম এই মেডিসিনগুলো কভার করে। 34। যত অবদমন তত বিস্ফোরণ, দ্য মোর দ্য সাপ্রেশন দ্য মোর দ্য এক্সপ্লোশন। তার মানে আমাদের স্টাফিসেগ্রিয়া, নাক্সবম, ল্যাকেসিস, তারপরে আমাদের ট্যারেন্টুলা, আমাদের সালফার, স্টামোনিয়াম এই মেডিসিনগুলো কভার করে। পরবর্তী নাম্বার 5। যত রাত তত ভয়, দ্য মোর দ্য নাইট দ্য মোর দ্য ফেয়ার। আর্সেনিক, অ্যাকোনাইট, স্টামোনিয়াম, ক্যালিকার, ফসফরাস, মার্কসল অ্যান্ড সিভিলিনাম। 36। যত বমি তত ঠান্ডা ঘাম, মোর ভমিটিং মোর কোল্ড সোয়েট। ব্রেট্রাম, ট্যাবেকাম, ইপিকাক, আর্সেনিক এবং ক্যাম্ফার একদম সব কয়টা ফার্স্ট গ্রেডের মেডিসিন। নাম্বার 37। যত জ্বর তত তন্দ্রা, মোর ফেভার মোর ড্রোজিনেস। তার মানে জেলসিমিয়াম, ওপিয়াম, ব্যাপটিসিয়ান, নাক্সমস্কেটা, অ্যান্টিমটার্ট। নাম্বার 38। যত দুশ্চিন্তা তত ব্যথা, দ্য মোর দ্য অ্যাংজাইটি দ্য মোর দ্য পেইন। কফিয়া, জেলসিমিয়াম, নেট্রামিউর, ক্যালিকার্প অ্যান্ড লাইকোপোডিয়াম। 39। যত রোদ তত ব্যথা, দ্য মোর দ্য সান দ্য মোর দ্য পেইন। যত রোগের তীব্র, রোগ না কিন্তু, যত রোদ বাড়বে তত তার মাথা ব্যথা বাড়বে, যত রোদ তত মাথা ব্যথা। সালফার, ব্রাইনিয়া, তারপরে আমাদের আর্সেনিক, আমাদের নেট্রামিউর, স্যাঙ্গুইনেরিয়া ক্যান, এগুলো না আসবে। আর আরেকটা ঔষধ আছে আরটি, এটার বিশাল ব্যাখ্যা আছে, আপনারা যদি আপাতত না রাখতে চান আরটিকে বাদ দিতে পারেন।
আর যদি রাখতে চান তাহলে এটার স্পেশাল ফিলোসফি হলো, সেটা ফিলোসফি বোঝাতে গেলে আপনাদের অনেক কিছু বুঝিয়ে আসতে হবে। আমি একটু আগে বলে আসছিলাম, এই রাষ্ট্রাক্সে আরও একটা লক্ষণ আপনাদের কেটে দেওয়া হয়েছি মনে হয় না? স্যাঙ্গনিরে ক্যানটাও লিখে নেন, স্যাঙ্গনিরে ক্যান। নেট্রামিও লিখেছেন, গ্লোনাইন তাপের রোগ বৃদ্ধি, তাপের রোগ বৃদ্ধি, রান্নাঘরের রোগ বৃদ্ধি, গ্লোনাইন ফার্স্ট, যত তাপ তত রোগ, গ্লোনাইন নেট্রামিউর। আচ্ছা পরবর্তীতে আসেন 40 নাম্বার। যত বাতাস তত শ্বাসকষ্ট, দ্য মোর দ্য এয়ার দ্য মোর দ্য ডিসপোনিয়া। তার মানে বাতাসের রোগ বৃদ্ধি। অনেক রোগী মনে হয় বাতাস একটু লাগাতে পারি না, বাতাস লাগাইলেই সাথে সাথে ধরা পড়ে যায়। অ্যাকোনাইট, আর্সেনিক, অ্যান্টিমটার্ড, এসপঞ্জিয়া, ফসফরাস, এই মেডিসিনগুলো কভার করবে আপনার। 41 যত ভালোবাসার চাহিদা তত অভিমান, দ্য মোর দ্য নিড ফর লাভ দ্য মোর দ্য সাইলেন্ট হার্ট। দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যত ভালোবাসার চাহিদা তত তার অভিমান। এটা বাস্তবে ফিলোসফি বা আমাদের সাইকোলজিও এটা বলে। যে মেয়েটা বেশি বেশি বারবার অভিমান করে, মনে করেন ওই আপনার কাছে ভালোবাসা পেয়ে যায়, ওই আপনাকে ভালো বেশি বাসে, আর সেইটা না পাওয়ার কাছে সাথে সাথে ওইখানে অভিমান করে। ঘরের বউটাও তো তাই, ওইটা তো আর একজনের মেয়ে। অতএব অভিমান বেশি করলে যদি আপনি চিন্তা করেন অভিমানটাকে না বুঝে মনে করেন কথায় কথায় খালি রাগ করে, কথায় কথায় ফোস করে, আমাদের দেশে বাংলায় কয় ফোস করে, হ্যাঁ কথায় কথায় ফোস করে, ওটা অভিমান না ফোস করে না রাগ, এটা বোঝার চেষ্টা করেন। যদি অভিমান হয়ে থাকে ওটা, তাহলে নিজেকে লাকিম্যান মনে করেন যে ও আমার কাছে আরও ভালোবাসা চায়, বিনা পয়সায় দেয়া যায়। আচ্ছা তাহলে আমাদের ঔষধ হলো নেট্রামিউ, রিগনেশিয়া, পালসেটিলা, স্টাফিসেগ্রিয়া এবং ফসফরাস। এই কয়টা মেডিসিনই ভালোবাসার কাঙ্গাল। আচ্ছা নাম্বার 42 যত অবহেলার অনুভূতি তত কান্না, দ্য মোর দ্য ফিলিং অফ নেগলেক্ট দ্য মোর দ্য উইপিং। মানুষ এমনি এমনি কাঁদে না, কাঁদে ব্যথায়, দুটো ব্যথা, একটা হলো ফিজিক্যাল আর একটা মেন্টাল। ঠিক আছে, সে যদি বোঝে আমাকে ভালোবাসে না, আমাকে অবহেলা করে, অমুক করে, তাহলে সেইখান থেকে সে একটা কান্না জুড়ে দেয়। তাহলে আমাদের পালসেটিলা আছে, আমাদের ইগনেশিয়া আছে, আমাদের নেট্রামিউরিয়া ফসফরাসের ভিতরে এবং সিপিয়া। দেখছেন এই মেডিসিন কয়টাই ঘুরে ফিরে মেন্টালের পরে ঘুরে ফিরে বেশি আসতেছে, এবং এইটাই রিয়ালিটি। তাহলে ঔষধ যদি আপনি পড়তে পারেন বিভিন্ন লক্ষণ গুছিয়ে এভাবে, তাহলে আপনার খুব বেশি পরিশ্রম হবে না এবং চিনে যাবেন, টোটালটা চিনে যাবেন, বুঝে যাবেন। এই জন্য পড়ার কৌশল হলো রেপার্টরি অ্যান্ড ম্যাটেরিয়া মেডিকা। গুছিয়ে যদি পড়া যায় সেটা হলো শ্রেষ্ঠ পড়া, পূর্ণাঙ্গ পড়া, বিশাল প্রাপ্তি হয় ওখানে। কিন্তু ম্যাটেরিয়া মেডিকা পড়ে যাবেন, আর ওই এক সময় যাই চেম্বারে বইয়ে রেপার্টরি পড়বেন না, দেখবেন না, শুধু রেপার্টরি রোগীর সময় একটু মিলিয়ে একটা লক্ষণের পরে ধপাস করে যাই ওইখানে ঢুকে যাবেন, সন্ধান পাবেন না। একটা গণনায় হিসাব পাবেন, কাজীর গরুর হিসাব পাবেন, গোয়ালে পাবেন না। 43 যত স্নেহের ক্ষুধা তত আঁকড়ে ধরা, দ্য মোর দ্য হ্যাঙ্গার অফ অ্যাফেকশন দ্য মোর দ্য ক্লিনজিং। তার মানে আপনাকে যদি কেউ আঁকড়ে ধরতে চায়, বারবার আঁকড়ে ধরতে চায়, বুঝতে হবে এই লোকটার একটা ঘাটতি আছে, ডিফিসিয়েন্সি আছে। সে স্নেহ ভালোবাসা চায়, বিশেষ করে ছোটো হলে স্নেহ আর বড় হলে ভালোবাসা। তাহলে আমাদের ঔষধ হলো পালসেটিলা, ফসফরাস, এস্টামোনিয়াম অ্যান্ড ম্যাডোরিনাম। নাম্বার 44 যত গুরুত্ব পাওয়ার চাহিদা তত অহং প্রকাশ, দ্য মোর দ্য নিড টু ফিল ইম্পর্টেন্ট দ্য মোর দ্য ইগো ডিসপ্লে। দেখেন কি সুন্দর লক্ষণ। তার মানে অনেকে আছে না, গুরুত্ব পাওয়ার জন্য বানিয়ে সানিয়ে, আমার মামু আছে, খালু আছে, অমুক আছে, সমুক আছে। তার মানে কি চায়? সে গুরুত্ব চায়, আমাকে গুরুত্ব দাও, আমার লোকে অমুক নেতার লাগে খাতে আছে, আমাকেও তুমি গুরুত্ব দাও। এই জন্য দেখবেন যে সমস্ত লোকরা এই সমস্ত গল্প বলে, মামা আছে, খালাতো আছে, ফুফাতো আছে, বন্ধু আছে, মিনিস্টার হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি সাহেব আমার অমুক, তার মানে টোটালিটিটা সে কী চায়। তার মানে হোমিওপ্যাথি যদি বুঝতে পারেন তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। একটা লোক একটা কথা বললো, সেটার মিনিংটা কী চায়, কোন জায়গায় অভাব, সেই জিনিসটা। তার মানে সেই জনের গল্প বললে বুঝতে পারবেন যে সে আসলে মূলত চায় তাকেও একটু গুরুত্ব দিতে থাকো। আমাদের প্লাটিনামে আছে, আমাদের ল্যাকেসিসে আছে, আমাদের সালফারে আছে, আমাদের লাইকোপোডিয়ামে আছে, আমাদের অরাম মেটালিকামের ভিতরে আছে এই লক্ষণগুলো। নাম্বার 45 যত ভিতরের দুর্বলতা তত বাহ্যিক কঠোরতা, দ্য মোর দ্য ইনার উইকনেস দ্য মোর দ্য আউটার হার্ডনেস। কি সুন্দর লক্ষণ, বিপরীত। যে কুকুরটা বেশি হাউ মাউ করে উঠে বসতে হবে, ও ভীত বেশি, ও আমার প্রোটেকশন নিচ্ছে, ডিফেন্স নিচ্ছে, তাতে পরে ভয় পাওয়ার কিছু নাই।
আপনার সামনে আগাই সোজা হয়ে দাঁড়ান, দেখবেন ওই পিছে চলে যাবে। আমাদের সমাজে এক শ্রেণীর মস্তানরা আছে, পথকলির মস্তান বা রাজনীতিবিদ, এরা দেখবেন ওই রকম হাউ মাউ করে এই হয়েছে ওই হয়েছে এরকম দেখাই দেয়। তার মানে বুঝতে হবে ও মুখ পিটাইয়া শক্ত হতে চাচ্ছে, ক্ষমতা প্রদর্শন কাছে, কিন্তু ভিতরে সে প্রচণ্ড ভীত, এটা সে ধরা দিবে না বলে ফেউটা জোরে দিচ্ছে। তাহলে আমাদের ঔষধ হলো লাইকোপোডিয়াম, নেট্রামিউর, অরাম মেটালিকাম, স্টাফিসেগ্রিয়া অ্যান্ড অ্যানাকার্ডিয়াম। 46 যত চেপে রাখা আবেগ তত শারীরিক উপসর্গ। দ্য মোর দ্য সাপ্রেসড ইমোশনস, দ্য মোর দ্য ফিজিক্যাল কমপ্লেন্টস। ইগনেশিয়া, নেট্রামিউর, স্টাফিসেগ্রিয়া, সিপিয়া অ্যান্ড ফসফরাস। নাম্বার 47 যত দুঃখ তত সান্ত্বনা অসহ্য। দ্য মোর দ্য গ্রিফ, দ্য মোর দ্য অ্যাভারশন টু কনসোলেশন। ইগনেশিয়া, নেট্রামিউর, স্টাফিসেগ্রিয়া, সিপিয়া অ্যান্ড ফসফরাস। 48 যত একাকিত্ব তত সঙ্গের চাহিদা। দ্য মোর দ্য লনলিনেস, দ্য মোর দ্য ডিজায়ার ফর কোম্পানি। তার মানে ফসফরাস, পালসেটিলা, আর্সেনিক, অ্যামোনিয়াম, এখানে একটা এক্সট্রা মেডিসিন আসবে, কিছুটা আমরা ফেলে দেওয়া মেডিসিন, সেটা হলো ক্যালি আর্টস। পরবর্তী নাম্বার 49 যত অবদমিত রাখা কষ্ট তত দীর্ঘশ্বাস। দ্য মোর দ্য সাপ্রেসড গ্রিফ, দ্য মোর দ্য শাইনিং। এই রোগীটা প্রায় আপনারা দেখবেন বাস্তবে, রোগী বসে আছে কথা বলতেছে, ওর ভেতরে দীর্ঘশ্বাস ফেলে জোরে কয়ে, ঠিক আছে? তার মানে বুঝতে হবে তার ভিতরে অবদমিত কোনো দুঃখ কষ্ট লুকিয়ে আছে, সেটাই একসময় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে ঝড় আকারে বেরিয়ে আসছে। নিঃশ্বাস খুব ভালো করে খেয়াল করতে হবে। আপনারা ডাক্তার রোগী যদি শুধু কি বললো ওইটুকু শুনলেন, টোটাল রোগীর অভিব্যক্তি বুঝলেন না, রোগী কি করলো সেই জিনিসটা দেখলেন না, কিভাবে বললো সেই জিনিসটা অনুমান করতে পারলেন না, তাহলে কিন্তু রোগীর আপনার কেস টেকিং কমপ্লিট হবে না কখনোই। তাহলে আমাদের এখানে লক্ষণ আসবে ইগনেশিয়া, নেট্রামিউর, অরাম মেটালিকাম, আমাদের অ্যাসিড ফস এবং সিমিসিফিউগা। এই সিমিসিফিউগা এর আগেরটাও একটা ছিল, আমি উল্লেখ করি নাই মনে হয়। সিমিসিফিউগা টোটাল এসে আসছে 2 জায়গায় না 3 জায়গায়। সিমিসিফিউগা ঔষধটাকে ফেলে দেয় অনেকে, রাখে না, চেম্বারেই রাখে না। ওই পড়ার লাগে কোন ইয়ারে জানি আছে, 3rd ইয়ারে না 4th ইয়ারে? 3rd ইয়ারে না, 3rd ইয়ারে আছে, কিন্তু ছেলেমেয়েরাও পড়ে না, স্যাররাও ঠিকমতো পড়ান না, আর প্র্যাকটিস জীবনে কাজে লাগান না, ভালো মেডিসিন। আচ্ছা, তারপরে সর্বশেষ আলোচনা আমাদের প্যারালালের 50তম লক্ষণ। 50তম যত অন্ধকারের ভয় তত সঙ্গ প্রবণতা। দ্য মোর দ্য ফেয়ার অফ ডার্কনেস, দ্য মোর দ্য নিড ফর কোম্পানি। তার মানে যত অন্ধকারের ভয় তত তার সঙ্গ চাওয়ার প্রবণতা বা সঙ্গ পাওয়ার প্রবণতা, তার মানে সাথী চায়। তার মানে অন্ধকারে যত তার ভয় হবে তত সে সঙ্গ প্রবণতা চাবে। ঔষধ হলো আমাদের অ্যামোনিয়াম, ঔষধ হলো আর্সেনিকাম, ফসফরাস, পালসেটিলা, তারপরে আছে আমাদের অ্যাকোনাইট আছে, আমাদের ক্যালকেরিয়া কার্ব আছে এবং ম্যাডোরিনামে আছে। থ্যাংক ইউ মুনতাহা, থ্যাংক ইউ। এবার 50তম লক্ষণটার ভিতরে আপনাদের একটা সংকেত দেখিয়েছি, কারণ আমাদের আলোচনার তো একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা সংক্ষেপে আলোচনা করে গেছি। কিন্তু এগুলো প্রত্যেকটা লক্ষণ নিয়ে বা 5টা লক্ষণ নিয়ে একদিন ক্লাস হলে তাহলে আমরা জিনিসটাকে বিশ্লেষণ করতে পারি। দেখেন, সেই একটা শেষের 50তম লক্ষণটা আপনাদের ইঙ্গিত দিয়ে গেছি, ধরার জন্য, সুবিধার জন্য, সাহস বাড়ানোর জন্য, জিনিসটাকে ইজি হওয়ার জন্য। 50 নম্বর লক্ষণটাকে আমরা একটা ভাঙ্গিয়ে একটা জিনিস দেখিয়েছি, সেই জিনিসটা বাকিগুলো না আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানে বলেছি যত অন্ধকার ভয় তত সঙ্গ প্রবণতা, সঙ্গের সাথে থাকতে চায় ভয় হলে। এইখানে 2টো লক্ষণ যদি আমরা প্যারালাল ধরে থাকি, প্যারালালের 2টো অংশ, তাহলে এখানে কি আসলো? যত অন্ধকার, এই একটা লক্ষণ, আর একটা হলো সঙ্গ প্রবণতা। এইবার আমরা খুঁজবো রেপার্টরিতে যে এটা একটা লক্ষণে আমরা কি পেলাম? অ্যামোনিয়াম, আর্সেনিক, আমরা পেলাম অ্যামোনিয়াম, আর্সেনিক, ফসফরাস, পালসেটিলা, অ্যাকোনাইট, ক্যালকেরিয়া কার্ব অ্যান্ড ম্যাডোরিনাম। আচ্ছা, এবার আমরা একটু ভেঙে দেখি, রেপার্টরিতে আমরা ভেঙে দেখি শুধুমাত্র অন্ধকার ভয় কে কে পায়, সেইখানে একটু খুঁজে যাই রেপার্টরিতে। সেখানে যে দেখবেন আছে হলো আমাদের অ্যামোনিয়াম, আছে আর্সেনিকাম, আছে ফসফরাস, আছে পালসেটিলা, আছে অ্যাকোনাইট, আছে ক্যালকেরিয়া কার্ব, আছে ম্যাডোরিনাম। মজাটা দেখছেন? যোগসূত্র কাকে বলে?
এবার চলে গেলাম আমি রেপার্টরির অন্য পাতায় চলে গেলাম সঙ্গ চায়। এখানে যাই, সেখানে যে রেপার্টরিতে দেখলাম ওই বাবা কি সুন্দর, রেস্টামোনিয়াম ফার্স্ট গ্রেড, ফসফরাস ফার্স্ট গ্রেড, পালসিটিলা ফার্স্ট গ্রেড, আর্সেনিক সেকেন্ড গ্রেড, তারপরে ক্যালকেরিয়াও চাই। ক্যালকেরিয়া সঙ্গ চাই অবশ্য ভয় থেকে সঙ্গ চাই। ম্যাডোনিনামও রাত্রের ভয় বা যন্ত্রণার ভয় বা মৃত্যু ভয় থেকে সেও সঙ্গ চায়। তাহলে দেখছেন গড়ে মিলে কিন্তু আমাদের যদি পড়তে পারি তাহলে কিন্তু এত লক্ষণ নয়। আমি যদি যোগসূত্র করতে পারি তাহলে এত বড় রেপার্টরি আমার রেপার্টরি নয়, এত বড় বোঝা নয়। আমি যদি লক্ষণ পরে জিনিসটা বুঝতে পারি তাহলে এত বড় ভলিউম ম্যাটেরিয়ামেটিকা, এত ঔষধ, এত লক্ষণ নয়। যোগসূত্র তৈরি করতে শেখেন, হোমিওপ্যাথি সহজ হয়ে আসবে। সহজ করার জন্য, নতুনত্ব দেওয়ার জন্য, নতুন মাত্রা দেওয়ার জন্য, হোমিওপ্যাথিতে যে অবহেলিত জিনিসগুলো পড়ে আছে সেগুলো দেওয়ার জন্য, অ্যানিম্যাল অর্গান অফ মেডিসিনের ভিতরে অনেক কথা বলে গেছেন, সেগুলো অপূর্ণাঙ্গ রয়ে গেছে, সেগুলো পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য হ্যানিম্যান আশ্রম সহায়তা আপনাদের। আমি চেষ্টা করে যাব। ভালো থাকেন আপনারা, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।